This call is now being recorded. গতদিনের ক্লাসটা আমরা যতটুকু পড়েছিলাম তারপরে থেকে আজকে হচ্ছে আমরা আমাদের ব্রেস্টের প্রবলেম থেকে শুরু হচ্ছে আর কি। তো ব্রেস্টের কি কি সমস্যাগুলো হতে পারে, গতদিন আমরা আসলে মূলত প্রিন্সিপালস মানে প্যাথোলজির প্রিন্সিপাল যেই সমস্যাগুলো ওগুলো নিয়ে আমরা কথা বলছি, মেটাপ্লাসিয়া ডিসপ্লাসিয়া কাকে বলে বা রিভার্সিবল চেঞ্জ কি, রিভার্সিবল চেঞ্জ কি। তো এখন সেটার আদলে আমরা পরবর্তীতে আসবো হচ্ছে ডিজিজগুলো নিয়ে আর কি কথা বলবো আজকে। তো যেমন লাস্টের দিন শেষে আমরা মেসোথেলিওমা পর্যন্ত পড়েছিলাম, আমার যতদূর মনে আছে। তো মেসোথেলিওমাটা তো আপনাদের আমার ধারণা বুঝতে কোনো সমস্যা নেই, বা লাস্ট ক্লাসে কোনো প্রবলেম কারোর আছে বলে আমার মনে হয় না। তো যদি থাকে অবশ্যই আপনারা আস্ক করবেন, আর হচ্ছে মেসেঞ্জারে অথবা আমাকে পার্সোনালিও লিখতে পারেন, গ্রুপে লিখতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। তো আমরা আজকে প্যাথোলজি 2 এর উপরে পড়ালেখা করব। তো আমাদের আসলে প্যাথোলজিটা 3টা ভাগে ভাগ করা। তো আজকে হচ্ছে প্যাথোলজি সেকেন্ড ক্লাস, আরেকটা ক্লাস বাকি থাকবে এটার পরে। এখানে প্রথমে আমরা শুরু করি ব্রেস্টের সমস্যাগুলো থেকে। বইয়ের সাথে মিলাই নিন, আমি পরপর আসলে বইয়ের মতো করেই যাব, কিন্তু একেবারে বইয়ের লাইন ধরে পড়ানো থেকে যেহেতু প্যাথোলজি, সেজন্য একটু আলাদাভাবে আমি বই থেকে লাইনগুলো নিয়েই আপনাদেরকে আর কি একটু ছোট করে দেবো আর কি। তো ব্রেস্টের কথা যখন আসে তখন একটা বিনাইন ডিজিজ যদি ব্রেস্টে চিন্তা করি, তাহলে একটা কমন ডিজিজ সেটা হচ্ছে বিনাইন সাইক্লিক্যাল মাস্টালজিয়া, এটা চলে আসে, তাই না? বিনাইন সাইক্লিক্যাল মাস্টালজিয়া। আপনারা তো ব্রেস্ট পড়া হয়ে গেছে, তাই না? আমাদের বেলি লাভের যে মানে ক্লিনিক্যাল যে অংশটা, সেখানে ব্রেস্টটা পড়া হয়ে গেছে। তো সেখানে আপনারা একটা জিনিস পড়েছেন, সেটা হচ্ছে আন্ডি, তাই না? অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, তাই না? এটা হচ্ছে একটা ব্রেস্টের একটা প্রবলেম, যেটার হইলে অনেক সময় একটা মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সাথে একটা মাস্টালজিয়া হতে পারে। ঠিক আছে, সোজা কথা, কেউ যদি সাইক্লিক্যাল একটা পেইন বলে কিন্তু আমি কোনো লাম্প পাবো না, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে কিন্তু নো লাম্প, এটা জাস্ট পেইন, কিন্তু এখানে কোনো লাম্প পাবো না, এবং সেটা হবে সাইক্লিক্যাল, মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সাথে ব্রেস্টে একটা সাইক্লিক্যাল পেইন হবে। এটা যদি হয় তাহলে এটার তাহলে ট্রিটমেন্ট কি? এটা নিয়ে অনেক সময় দেখা যেতে পারে যে কেউ সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে, কেউ আবার মাস্টাইটিস মনে করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, কিন্তু না, আসলে এটা ট্রিটমেন্ট হচ্ছে দুইটা। সেটা হচ্ছে, এক হচ্ছে প্রিমরোজ অয়েল, এটা কিন্তু আমরা সবসময় ইউজ করি, তাই না? এটা কিন্তু বোধ হচ্ছে আমরা ওখানে লাগাইতে পারি, ব্রেস্টে ইউজ করা যেতে পারে, অথবা এটা কিন্তু মুখে খাওয়া যেতে পারে, আর অথবা আরেকটা ড্রাগ আছে, একটা ডোপামিন অ্যান্টাগনিস্ট, ব্রোমোক্রিপ্টিন। তাহলে বোঝা যাচ্ছে যে যদি কোনো মহিলার কথা বলে যে তার হচ্ছে কোনো লাম্প নাই, এটা একটা ইম্পর্টেন্ট কথা, এরকম আসলে যে সিভিয়ার পেইন, ওর সাইকেলের সাথে কথা বলো, অথবা গত মাসেও একই সময় এরকম একটা পেইন ছিল ওর ব্রেস্টে, কিন্তু পরীক্ষা করে কোনো লাম্প পাওয়া গেল না, এই ধরনের যদি কোনো সিচুয়েশন আমাদেরকে বলে, তাহলে আমরা শিওরলি হয়ে যাবো যে এটা হচ্ছে বিনাই সাইক্লিক্যাল মাস্টালজিয়া। এবং ট্রিটমেন্ট প্ল্যানে আমরা একেবারে কনজারভেটিভ ট্রিটমেন্ট প্ল্যানে চলে যাব, ঠিক আছে? একেবারে কনজারভেটিভ ট্রিটমেন্ট প্ল্যানটা কি? সেটা হচ্ছে প্রিমরোজ অয়েল দিব, অথবা ব্রোমোক্রিপ্টিন দিব। এই ব্রেস্টের পেন থেকে আরেকটা কমন জিনিস, যেটা আসলে ব্রেস্টের পেন না, কিন্তু ফিল হয়, অনেকটা সিমটম গুলো কোইনসাইড করে ব্রেস্ট পেইনের মতো, সেটা হচ্ছে টির সিনড্রোম। ঠিক আছে, টির সিনড্রোম এইটা আসলে অ্যাকচুয়ালি ইট ইজ কস্টোকন্ড্রাইটিস। কস্টোকন্ড্রাইটিস তার মানে হচ্ছে, সোজা কথা হচ্ছে, আমাদের স্টারনাম থেকে আমি জানি যেখানে কিছু কার্টিলেজ থাকে, এবং সেখান থেকে শুরু হয় হচ্ছে রিবস। এই কার্টিলেজ এবং রিব এই জাংশনে যদি ইনফ্লামেশন হয়, এখানে যদি ইনফ্লামেশন হয়, তাহলে কিন্তু সেটাকে কস্টোকন্ড্রাইটিস বলতেছে। কিন্তু এই জাংশনটা অনেক সময় এমন ভাবে মানে ব্রেস্ট পেইনের সাথে কোইনসাইড করে যে বোঝা যায় না যে এটা আসলেই কি ব্রেস্টে মাস্টালজিয়া হচ্ছে নাকি কস্টোকন্ড্রাইটিস হচ্ছে। তো এটাকে কিন্তু টির সিনড্রোম বলতেছে, ঠিক আছে? এটার কিছু ফিচার আছে, যেমন এটা একটা কন্টিনিউয়াস পেন হবে, যেমন আমরা বিনাইন সাইক্লিক্যাল মাস্টালজিয়াতে এটা ছিল হচ্ছে সাইক্লিক্যাল পেন, বাট এইটা হচ্ছে কন্টিনিউয়াস পেন। ওকে, এটা কন্টিনিউয়াস পেন হবে এবং একটা ফিক্সড পয়েন্ট টেন্ডারনেস থাকবে, তাহলে এখানে একটা ফিক্সড পয়েন্ট টেন্ডারনেস থাকবে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা কন্টিনিউয়াস পেন এবং ফিক্সড পয়েন্ট টেন্ডারনেস থাকবে। এবং এটা ট্রিটমেন্ট কি? কিছুই না, এটা ট্রিটমেন্ট হচ্ছে এনএসএআইডি। তাহলে আমরা কিন্তু এখান থেকে দুইটা ব্রেস্টের একটা বিনাইন কন্ডিশনের কথা জানলাম, সেটা হচ্ছে বিনাইন সাইক্লিক্যাল মাস্টালজিয়া একটা,
যেটা আসলে অ্যাকচুয়ালি ব্রেস্টের ডেভেলপমেন্টের সমস্যার জন্য হচ্ছে, এবং এটাতে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, শুধু প্রিমরোজ অয়েল অথবা ব্রোমোক্রিপ্টোনিতে দেবো, কোনো অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই। আর একটা হচ্ছে টিস সিনড্রোম, যেটা হচ্ছে কস্টোকন্ড্রাইটিস, অ্যাকচুয়ালি এটা ব্রেস্ট পেইন না, কিন্তু অনেক সময় মিমিক করে ব্রেস্ট পেইন, যেটা আসলে কন্টিনিউয়াস এবং একটা ফিক্সড পয়েন্ট টেন্ডারনেস আছে। দেখা যায় বললে যে আঙ্গুল দিয়ে ধরলে একটা জায়গায় ব্যথা খুব বেশি, সেটা হচ্ছে আসলে কস্টোকন্ড্রাল জাংশনের কাছে। তো এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে টিস সিনড্রোম, এবং এখানে শুধুমাত্র এনএসএআইডি দিব আমরা। তাহলে এই অংশটুকু আশা করা যাচ্ছে খুব বেশি ঝামেলা নেই, জিনিস সোজা। তাহলে এবার ক্যান্সারের ব্যাপারে চলে আসে। তাহলে এবার ক্যান্সার, তাহলে মোটা অঙ্কে কি কি ক্যান্সার হয় ব্রেস্টে? মোটা অঙ্কে ব্রেস্টে কি কি ক্যান্সার হয়? দুই ধরনের ক্যান্সার হয়, তাই না? একটা একটা কি, ফার্স্ট ওয়ান ইজ লোবিউলার ক্যান্সার, আর 2 নম্বর হচ্ছে ডাক্টাল, তাই তো? তাহলে ডাক্টাল ক্যান্সার, লোবিউলার ক্যান্সার হতে পারে, ডাক্টাল ক্যান্সার হতে পারে ব্রেস্টে। তো এইটা নিয়ে আসলে আলোচনা হয়ে গেছে, তাই না? কিন্তু আমি আবার আমার প্যাথোলজির পার্ট থেকে যতটুকু আমি এটা বলবো, সেজন্য খুব বেশি বলবো না, যেগুলো আসে সেগুলো নিয়েই কথা বলবো। সো লোবিউলার আর ডাক্টাল, লোবিউলার মানে হচ্ছে ব্রেস্টের লোবিউল গুলার ভিতরে হচ্ছে, আর ডাক্ট হচ্ছে লোবিউল থেকে যে ডাক্ট গুলো বের হয়েছে সেই ডাক্টে যদি ক্যান্সার হয় তাহলে সেটা ডাক্টাল। তো লোবিউলার ডাক্তারের মধ্যে পার্থক্য এটা। তো লোবিউলারে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে লোবিউলার ক্যান্সারটা সবসময় হচ্ছে মাল্টিফোকাল ডিজিজ, ঠিক আছে? মাল্টিফোকাল ডিজিজ, মাল্টিফোকাল ডিজিজ বোঝা গেছে ব্যাপারটা? তার মানে হচ্ছে এই একটা ব্রেস্টে যদি বিভিন্ন জায়গাতে একটা ক্যান্সার একটা জায়গাতে যদি পাই, তা কিন্তু আমি বুঝতে হবে যে এখানে বিভিন্ন জায়গায় ক্যান্সার আছে। সো তার মানে মনে করেন যে আমি একটা কোর বায়োপসি নিয়েছিলাম ব্রেস্ট থেকে, সেখানে আসছে হচ্ছে লোবিউলার ক্যান্সার, এখানে লোবিউলার ক্যান্সার আসছে। তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে, ও যেহেতু লোবিউলার ক্যান্সার আসছে, তার মানে ওর আসলে আরো অনেক জায়গাতেই থাকার সম্ভাবনা বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা সাবধান হব, ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি আমরা এখানে করব না। এখানে আমরা সাধারণত মাস্টেক্টমি, সিম্পল রেডিক্যাল মাস্টেক্টমি, এই ধরনের অপারেশনে যাব। কারণ লোবিউলার কার্সিনোমা যেহেতু একটা মাল্টিফোকাল ডিজিজ, আমি একটা জায়গার ফোকাসটা কেটে ফেললেই অন্য জায়গায় ক্যান্সার ফ্রি করাটা ডিফিকাল্ট। সো এখানে আমরা ব্রেস্ট কনজারভেটিং সার্জারিতে আমরা এটা করব না, ঠিক আছে? ইট ইজ ডিফিকাল্ট, তো এটা আমরা করব না, এখানে ডিসকারেজড। ওকে, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে লোবিউলার, মনে করেন যে আমরা প্রথমে একটা লাম্প পাইলাম, আমার আছে না ট্রিপল অ্যাসেসমেন্ট করতে হয় না? প্রথমে আমাকে এক্সামিনেশন করতে হবে, তারপরে একটা সিটি স্ক্যান করব, তারপরে কোর বায়োপসি করবো, তাই তো? এই তিনটা জিনিস আমি করলাম। বা সিটি স্ক্যান হতো এক্সরে অথবা আল্ট্রাসোনোগ্রাম, আমরা বলছিলাম যে ম্যামোগ্রাম করতে পারি অথবা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি ব্রেস্টে, তাই না? ব্রেস্টে বয়স অনুযায়ী করতে হয় আমাদের। কম বয়সে কি করে? সাধারণত কম বয়সে তো আল্ট্রাসোনোগ্রাম করে, আর বড় বয়স বেড়ে গেলে তাদেরকে ম্যামোগ্রাম বা এক্সরে করা যেতে পারে, তাই তো? তো মনে করেন যে তাহলে ট্রিপল অ্যাসেসমেন্ট করলাম একজনকে। ট্রিপল অ্যাসেসমেন্টে প্রথমে আমি এক্সামিনেশন করলাম, এক্সামিনেশনে একটা লাম্প পেলাম, তারপরে আমি করলাম হচ্ছে ম্যামোগ্রাম, মনে করেন বয়স বেশি, এবার আমি বায়োপসি করলাম, বায়োপসি করে আসলো লোবিউলার কার্সিনোমা। এইটা যদি আসে তখন আমার কিন্তু মাথায় আছে যে ওইটা কিন্তু মাল্টিফোকাল ডিজিজ। ফর দ্যাট রিজন আই হ্যাভ টু ডু এমআরআই। ওই ফোকালিটিটা দেখার জন্য আমাকে কিন্তু এমআরআইটা করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে যদি লোবিউলার কার্সিনোমা হয় তাহলে মাথায় থাকবে এটা একটা মাল্টিফোকাল ডিজিজ, যার কারণে এটাকে আমার এমআরআই করতে হবে, এবং ব্রেস্ট কনজারভেটিং সার্জারি করা ডিফিকাল্ট। সো আমি চেষ্টা করব এটা ব্রেস্ট কনজারভেটিং সার্জারি করব না। একটাই সুবিধা, এটা হচ্ছে স্লো গ্রোয়িং টিউমার, তার মানে এটা আসলে আমার হাতে সময় আছে, তো রোগীকে সময় দিতে পারি, আজকেই অপারেশন করা লাগবে তা না, ইট ইজ এ স্লো গ্রোয়িং টিউমার। আর ডাক্তারের ব্যাপারটা কি, ডাক্তারটা হচ্ছে ইউনিলোকুলার বা ইউনিফোকাল, ইউনিফোকাল, ঠিক আছে? ইউনিফোকাল মানে যেখানে আছে শুধু সেখানে। তার মানে আমি যদি একটা টিউমার পাই এবং সেটা বায়োপসি করে দেখি এটা ডাক্টাল কার্সিনোমা, সো উই ক্যান গো ফর ব্রেস্ট কার্সিনোমা, সরি ব্রেস্ট প্রিজার্ভিং সার্জারি। সো ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি ইজ সুইটেবল। বোঝা গেল যে তাহলে ডাক্টাল কার্সিনোমা, কার্সিনোমা যদি হয় সেখানে কিন্তু ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা যাবে, বিকজ ইট ইজ এ ইউনিফোকাল টিউমার, বাট ইট ইজ নট স্লো গ্রোয়িং, ইট ইজ র্যাপিড গ্রোয়িং। জানো, এটা তাড়াতাড়ি অপারেশন করতে হবে। তাহলে বোঝা গেল কি কি এখান থেকে, যে লোবিউলার এবং ডাক্তারের মধ্যে পার্থক্য। লোবিউলার এটা হচ্ছে মাল্টিফোকাল, যার জন্য ব্রেস্ট কনজারভেটিং সার্জারি করা যাবে না, এবং এখানে এমআরআই করতে হবে ফোকালিটি দেখার জন্য। কিন্তু ডাক্টাল কার্সিনোমা এইটা হচ্ছে ইউনিফোকাল, যার জন্য এখানে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা যাবে, বাট এটা র্যাপিড গ্রোয়িং, ফর দ্যাট রিজন আমাদের তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে। এবার যদি ইনসিটু টিউমারের কথা বলি, তাহলে ওই একই কথা, এখানে আছে হচ্ছে ডাক্টাল কার্সিনোমা ইনসিটু এবং আছে লোবিউলার কার্সিনোমা ইনসিটু, তাই না?
ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, এটা এইখানে একটা ঝামেলা আছে, এখানে মাইক্রো ক্যালসিফিকেশন পাওয়া যায়, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন। এই মাইক্রো ক্যালসিফিকেশনটা কোথায় দেখা যাবে? এটা বোধ আল্ট্রাসোনোগ্রাম এবং এক্স-রে দুইটার ক্ষেত্রেই দেখা যায়, ঠিক আছে? ছোট ছোট ক্যালসিয়াম মানে রেডিও ওপ্যাক অথবা হাইপার ইকোইক এরকম, যদি আল্ট্রাসোনোগ্রামে হাইপার ইকোইক অথবা এক্স-রেতে রেডিও ওপ্যাক শ্যাডো পাওয়া যাবে। সো মাইক্রো ক্যালসিফিকেশন পাওয়া যাবে এবং এটা হচ্ছে ইনভেসিভ হয় অনেক, সো নিড ট্রিটমেন্ট। বোঝা গেল? তাহলে যদি ডাক্টাল কার্সিনোমা ইন সিটু হয়, আমি যদি এখন বায়োপসি করে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু পাই, ডাক্টাল কার্সিনোমা ইন সিটু এটা কিন্তু এক ধরনের ডিসপ্লাসিয়া, তাই না? এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন ক্রস করে নাই, কিন্তু এখানে মনে রাখতে হবে যে মাইক্রো ক্যালসিফিকেশন আছে। তাহলে প্রশ্ন আসতে পারে এইরকম যে একজনকে এক্স-রে করলাম, এক্স-রে করে দেখলাম ভেতরে ছোট ছোট ক্যালসিফিকেশন আছে ব্রেস্টের ভেতরে, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু। তখন আমরা চোখ বন্ধ করে বলবো এটা ডাক্টাল কার্সিনোমা ইন সিটু। এখান থেকে আসলো। হ্যাঁ, আরেকটা ব্যাপার সমস্যা হচ্ছে এটা খুব ইনভেসিভ, তো খুব দ্রুত ইনভেড করে যায়, যার জন্য তাড়াতাড়ি আমাকে ট্রিটমেন্ট করতে হবে, মানে ওই আমি হয়তো ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি ওই টিউমারটা কেটে ফেলাবো। কিন্তু যদি লোবুলার কার্সিনোমা ইন সিটু হয়, আগেই বলছিলাম লোবুলার কার্সিনোমা ইন সিটু হচ্ছে স্লো গ্রোয়িং, সো ইট ইজ স্লো গ্রোয়িং টিউমার, ওকে। কিন্তু এখানে লেস চান্স অফ ইনভেশন, তার মানে ইনভেশন হওয়ার সম্ভাবনা খুব কম, ইনভেশন হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে কি হবে? এটা একেতে স্লো গ্রোয়িং এবং ইনভেশনও কম করে, সেক্ষেত্রে আমি এখানে কি ট্রিটমেন্ট দিতে পারি বলে মনে হয়? আপনাদের কারোর কি মনে হয়? মাইকেল ভাই বলেন তো কি মনে হয় আপনার? ভাই বললেন কিছু? মারুফা আপু কিছু মনে হয়? ক্লোজ মনিটরিং করবো বা জাস্ট হ্যাঁ, ফলো আপে রাখবো। ইয়েস আপু, আপনি তো ফলো একেবারে আপে বুলসাই, ভেরি নাইস, ভেরি নাইস, ইউ আর পারফেক্ট। এইটাই যে স্লো গ্রোয়িং এবং ইনভেশনও কম হচ্ছে, তাহলে এটাকে আমি আসলে ফলো আপে রাখবো, তাহলে এটাকে তখনই অপারেশন করার দরকার নাই। তাহলে কিন্তু বোঝা গেল কি, লোবিউলার কার্সিনোমা ইন সিটু এটা কিন্তু ভালো, কিন্তু ওইদিকে আবার লোবিউলার কার্সিনোমা খারাপ ছিল, কারণ ওটা মাল্টি ফোকাল, যখন ফোকাল ছিল, যার জন্য আমাকে হচ্ছে পুরোটাই ব্রেস্টে ফেলাই দিতে হবে। কিন্তু ডাক্টাল কার্সিনোমার ক্ষেত্রে আমি হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করতে পারি, কিন্তু ইন সিটুর ক্ষেত্রে ডাক্টাল কার্সিনোমা বেশি খারাপ, বিকজ এখানে চান্স অফ ইনভেশন অনেক বেশি, তাই না? ওকে, আমরা ব্রেস্টের ব্যাপার স্যাপার শেষ। এবার একটু হচ্ছে একটা পুরাই আনরিলেটেড একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চাগাস ডিজিজ। এটা মধ্যেখানে আসে, দুই একবার প্রশ্ন আসছে, বুঝছেন? সেই জন্য এটা কোনো একটা ফাঁকে তো ঢুকাইতে হবে। চাগাস ডিজিজ কি করে হয়? এটা আসলে ট্রিপ্যানোসোমা ক্রুজি থেকে হয়, একটা প্রোটোজোয়া, তাই না? প্যারাসাইট আর কি। সমস্যাটা কি হয়? সমস্যাটা এটা মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ধরে ও মাইন্টারিক প্লেক্সাসকে ধরে, মানে গাটের মাইন্টারিক প্লেক্সাস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কার্ডিয়াক মাসল, ঠিক আছে? এই ডিজিজগুলোকে ধরে। আমরা একটু দেখি। দেখুন, ট্রিপ্যানোসোমা ক্রুজি এটা একটা প্রোটোজোয়াল চাগাস ডিজিজ, এবং সাধারণত সমস্যা যেটা হয় এটা হচ্ছে মূলত নার্ভাস সিস্টেমকে ধরে, সিএনএস, মাইন্টারিক প্লেক্সাস, স্প্লিন, লিম্ফ নোড, কার্ডিয়াক মাসলস, যার ফলে আসলে এখানে কার্ডিয়াক হার্ট ফেলিয়ার হতে পারে, তারপরে হচ্ছে অ্যারিথমিয়া হতে পারে। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। যে কেউ যদি এরকম সমস্যা নিয়ে আসে যে সে হচ্ছে এরকম মনে হচ্ছে যে ওর কোনো একটা, তাছাড়া এই চাগাস ডিজিজে কিন্তু একটা আছে, এটা কিন্তু সাধারণত এই যে সাউথ আমেরিকার দিকে হয় আর কি, যদি এরকম কিছু থাকেই, ঠিক আছে, সাউথ আমেরিকার কান্ট্রি গুলো থাকে, তো তাহলে আমরা ধরে নিব যে ঠিক আছে এটা হইতে পারে চাগাস ডিজিজ, রেয়ারলি আসতে পারে। তাহলে ব্যাপারটা কি, সিএনএস মাইন্টারিক প্লেক্সাসে যদি ধরে তাহলে কি হবে, মাইন্টারিক প্লেক্সাসকে ও হচ্ছে অকেজো করে দিবে, তাহলে কি হবে, এখানে আসলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে, তাই তো? কারণ মাইন্টারিক প্লেক্সাস না থাকলে পেরিস্টালসিস থাকবে না। সো এই ধরনের ঘটনাগুলো ঘটবে। সিএনএস এর অনেক সময় সিএনএস এর ডিপ্রেশন করতে পারে, তারপরে অনেক সময় কনফিউশন হইতে পারে। সো এই জিনিসগুলো যদি আসে একই সাথে, মনে করেন সিএনএস এবং কার্ডিয়াক প্রবলেমের কথা বলতেছে কেউ, সাউথ আমেরিকার কেউ, সো এগুলো যদি থাকে তাহলে মনে করবেন যে না, ঠিক আছে, এটা মানে চাগাস ডিজিজ, এটা একটা প্রোটোজোয়াল ডিজিজ, চিকিৎসা খুব বেশি কিছু খারাপ কিছু না, যে এটা হচ্ছে নাইফুটিমক্স নামে একটা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, এটা দিলে হচ্ছে এটা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে কাহিনী। এইবার আমরা হচ্ছে জাস্ট মাঝখানে এটা বলে দেওয়া লাগলো, এবার এসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস।
আচ্ছা, আমি এই সব সময় প্রতিবারই এটা বলার সময় একটা সিনারিও দাঁড় করাই, তো এটা আমি আবার দাঁড় করাবো, এটা উত্তর আপনাদের দিতে হবে। সেটা হচ্ছে, মনে করেন যে কেউ একজন হাসপাতালে ভর্তি 2 সপ্তাহ ধরে, সে মেরোপেনেম পাচ্ছে 2 সপ্তাহ, ঠিক আছে? 2 সপ্তাহ মেরোপেনেম পেতে পেতে হঠাৎ এক সময় তার প্রচন্ড ব্লাডি ডায়রিয়া শুরু হইলো। হ্যাঁ, ব্লাডি ডায়রিয়া শুরু হলো এবং যেটার কারণে ওর কোলোনোস্কোপি করা হলো। কোলোনোস্কোপি করে দেখলো যে কোলনে ওর হচ্ছে একটা হোয়াইট মেমব্রেন পড়ে গেছে জায়গায় জায়গায়, ঠিক আছে? তাহলে এইটা আসলে কি হয়েছে তার? কেউ একজন উত্তর দিতে হবে প্লিজ। অ্যান্টিবায়োটিক পাইতেছে, আবার ডায়রিয়া হইতেছে, তারপরে কোলনে দেখা গেল একটা সাদা মেমব্রেন পড়ছে, এটা কি হয়েছে? এই ফাতেমা আপু বলতে পারবেন? না, সরি। সিডোমেমব্রেনাস Pseudomembranous colitis. কোলাইটিস, তাই এটা হচ্ছে সিডোমেমব্রেনাস কোলাইটিস, তাই তো? তাই এই যে এইটা তো আমরা পড়ছি, মনে আছে নাকি? এই ফাতেমা আপু বুঝতে পারছেন এবার? মনে আছে নাকি নামটা আবার ভালো করে বলা লাগবে? হ্যাঁ, ঠিক আছে, এখন বুঝেছি। তো মনে আছে, ওকে। সিডোমেমব্রেনাস কোলাইটিস, কারণ আমি আমার হাতে কতগুলো কথা ছিল যে সেটা হচ্ছে সে অনেকদিন অ্যান্টিবায়োটিক খাচ্ছে। আমরা জানি যে এটা একটা সিডোমেনাস কোলাইটিস, এটা যখন আমার নর্মাল কমেন্সাল গুলো নষ্ট হয়ে যায় তখনই শুধুমাত্র এই কলস্ট্রিডিয়াম ডিফিসিলি দিয়ে এই ইনফেকশনটা হয়, এবং শুধুমাত্র যদি আমি অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক খাই কেউ, তখনই শুধুমাত্র তার হয় যখন নর্মাল কমেন্সাল গুলো মারা যায়, তাই তো? সেই সময় একটা এই ইনফেকশনটা হয়। সো সিডোমেনাস কোলাইটিস নর্মাল টাইমে হয় না। তো একইভাবে যদি একই কথা উল্টাই করে আমি বলি যে ওর হচ্ছে অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক খায়, মনে করেন কেউ অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অথবা কেউ স্টেরয়েড নিচ্ছে, মানে কি ইমিউন সাপ্রেশন হয়ে আছে, তাই তো? অথবা কারোর যদি ডায়াবেটিস মেলাইটাস আছে, ঠিক আছে? অথবা যদি অনেক দিন ধরে প্রলং হসপিটালাইজেশন, ঠিক আছে? খেয়াল রাখেন, তাহলে অ্যান্টিবায়োটিক খাচ্ছে অথবা স্টেরয়েড দিচ্ছে অথবা ডায়াবেটিস আছে অথবা প্রলং হসপিটালাইজেশন। অনেক সময় জানেন যে স্টেরয়েড আসে না, প্রশ্ন আসে কি যে ও অনেক দিন ধরে ওর রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, আর্থ্রাইটিসের জন্য ওষুধ খায় না, ডকুমেন্টেড রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে। তা আমরা জানি যে একটা রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্য কিন্তু আপনার স্টেরয়েড খাওয়া লাগে, তাই না? তাহলে এইভাবে কিন্তু অন্য অ্যাঙ্গেলেও প্রশ্ন আসে। তো এই রকম একটা রোগীর যদি আমরা দেখি যে মাউথে কোনো হোয়াইট স্পট পাওয়া যায়, হা করলে গলার ভিতরে হোয়াইট স্পট এবং সাথে হেমাটোমেসিস থাকতে পারে, তো এইটা যদি পাওয়া যায় তাহলে সেটার উত্তর হবে হচ্ছে এসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। তাহলে বোঝা গেল, এরকম কারোর যদি মাউথে হোয়াইট স্পট থাকে বা গলাতে আর কি ভেতরে দিলে ফ্যারিংসের কাছে দেখতে পাচ্ছি আর কি, এসোফেগাসের তো উপরে দেখা যাবে হোয়াইট স্পট পাওয়া যায়, সেটা হচ্ছে এসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। ওকে, সাথে সিমটম থাকবে ডিসফ্যাজিয়া। বোঝা গেছে তাহলে যে ঠিক একই রকম ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলির মতোই যদি অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি থাকে, সেই স্টেরয়েড খায় অথবা তার ডায়াবেটিস থাকে, সে যদি অনেক দিন অ্যান্টিবায়োটিক পাচ্ছে, এরকম যদি কারোর হয় এবং তার যদি ডিসফ্যাজিয়া হয় এবং হা করে আমরা দেখতে পারি গলার ভিতরে হোয়াইট স্পট আছে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে এসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। এটা হচ্ছে কাহিনী। এখান থেকে এই অংশটুকুই দরকার, তারপরে বইতে তো আপনারা দেখবেনই। আচ্ছা, এইবার এসোফেজিয়াল ক্যান্সারের একটা ব্যাপারে চলে আসি আমরা, যে মনে করেন ক্যান্সার কি কি আছে এসোফেগাস। হ্যাঁ, ক্যান্সার হতে পারে 2 রকমের, একটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, একটা হতে পারে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর আরেকটা নন ক্যান্সার আছে, একটা বিনাইন কন্ডিশন হচ্ছে স্ট্রিকচার অথবা একালাসিয়া, তাই না? একালাসিয়া কি জিনিস? এটা হচ্ছে মাইন্টারিক প্লেক্সাসের সেলগুলো থাকে না, তাই না, এসোফেগাসের নিচের দিকে। এইরকম যদি ইয়ার দিকে হয় তাহলে সেটার নাম কি? রেকটামের কাছে হয় তাহলে সেটার নাম কি? সেই সিচুয়েশনটার নাম কি যেখানে মাইন্টারিক প্লেক্সাস সেল থাকে না? সেটার নাম কি ভাই বলেন? হার্শবার্ন ডিজিজ, কারেক্ট। সো এগুলো ইজি কোশ্চেন, বাট অনেক সময় দেখা যায় যে মাথায় আসে না সময় মতো। তো এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এসোফেগাসের লাইনিং এপিথেলিয়ামকে স্কোয়ামাস সেল, তাই তো? সো স্কোয়ামাস সেল এইটা হচ্ছে নেটিভ ক্যান্সার, তাই না? নেটিভ ক্যান্সার। কিন্তু এই অ্যাডিনোকার্সিনোমা এটা কিন্তু মেটাপ্লাসিয়া হয়েছে আগে, তাই না? মেটাপ্লাসিয়া হয়েছিল।
মেটাপ্লাসিয়া স্কোমাস থেকে কলামনার হয়েছে, তারপরে সেখানে ক্যান্সার হয়েছে, সো অ্যাডিনোকার্সিনোমা মনে হয়। তাহলে এইবার কথা হচ্ছে যে এই কি কি ভাবে পার্থক্য করতে পারবো? সোজা কথা, অ্যাডিনোকার্সিনোমাতে কনস্টিটিউশনাল সিমটমস থাকবে। কনস্টিটিউশনাল সিমটমস কাকে বলে? কনস্টিটিউশনাল সিমটমস কাকে বলে বলেন তো? এইটা হচ্ছে মূলত একজন ক্যান্সার হলে যে শুকায় যায়, খাইতে পারতেছে না, এগুলোকে কনস্টিটিউশনাল সিমটমস বলে। যেমন কনস্টিটিউশনাল সিমটমস হওয়ার কারণ কি? এটা কিন্তু দু একবার পরীক্ষায় চলে আসছে। যখন আমার কোথাও ক্যান্সার হয় সেখানে এক্সেসিভ অ্যামাউন্ট অ্যাবনরমাল সেল তৈরি হয়, তাই তো? নাকি ভুল বলতেছি? সেটাই। অ্যাবনরমাল সেল এক্সেসিভ অ্যামাউন্টে তৈরি হচ্ছে। এই যে অ্যাবনরমাল সেল এক্সেসিভ অ্যামাউন্টে তৈরি হচ্ছে, ওরা কিন্তু কন্টিনিউয়াসলি কিছু কিছু সাইটোকাইন রিলিজ করতেছে। যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই তিনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 1 আর 6 এরা কিন্তু অ্যানোরেক্সিয়া করে, ফিভার করে, আর টিএনএফ করে হচ্ছে ক্যাকেক্সিয়া। ওকে, ঠিক আছে। এই এই জিনিসগুলো কিন্তু একেবারে আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময়ই আসে যে কে ক্যাকেক্সিয়ার জন্য দায়ী, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাও যেহেতু একটা ক্যান্সার, এখানেও আচ্ছা একটু ওয়েট করো। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, সো এটা যেহেতু একটা ক্যান্সার, এখানেও আসলে কনস্টিটিউশনাল সিমটমস থাকে, বাট এখানে নো কনস্টিটিউশনাল সিমটম, ঠিক আছে? এখানে আসলে স্ট্রিকচারে থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আর এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ হবে, তাই না? কারণ আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে খারাপ হচ্ছে, এটাও একটা প্রোগ্রেসিভ ডিজিজ, বাট ইট ইজ নট প্রোগ্রেসিভ। তো এটা আমরা জানি একটা বিনাইন ডিজিজ প্রোগ্রেসিভ হবে না, এটাই স্বাভাবিক। এখন ব্যাপারটা হচ্ছে যে সাধারণত সিমটমের ডিউরেশনটা এই এই দুইটাই শর্ট টার্ম, তাই না? যে ক্যান্সার শর্ট টার্ম, শর্ট সিমটম ডিউরেশন, বাট এখানে এটা কিন্তু ক্রনিক হতে পারে, অনেকদিন ধরেও হতে পারে সমস্যাটা এই স্ট্রাকচারের ক্ষেত্রে। এবার কোন ধরনের ফুডের ক্ষেত্রে সমস্যা হয় সেটা হচ্ছে, মনে রাখবেন ক্যান্সারে সবসময় সলিড ফুডে প্রবলেম হয় আগে, সলিড টু লিকুইড। ওকে, এটাও সলিড টু লিকুইড, বাট স্ট্রাকচারে সবসময় লিকুইডে আগে সমস্যা হয়, লিকুইড টু সলিড। তাহলে হয়ে গেল একালাসিয়া ব্যাপারটা, যে লিকুইড টু সলিড মানে আগে পানি খেতে পারছে না, তাহলে মনে করবেন এটা একালাসিয়া বা স্ট্রাকচার, অন্য কোনো ঝামেলা আছে। এইবার মনে করেন যে অ্যাডিনো এবং স্কোয়ামাসের মধ্যে পার্থক্য কিভাবে করব? তো আমি জানি যে আগেই বলেছি যে স্কোয়ামাসটা হচ্ছে একটা নেটিভ এপিথেলিয়াম, তাই না? মানে এখানে হচ্ছে যেখানে হচ্ছে সমস্যা সেখান থেকেই শুরু হয়েছে। আর অ্যাডিনোতে হচ্ছে মেটাপ্লাসিয়া হয়েছে। তার মানে অ্যাডিনোতে হচ্ছে নিশ্চয়ই কোনো ধরনের একটা আগে একটা ফ্যাক্টর ছিল যে কারণে একটা মেটাপ্লাসিয়া হয়ে গেছে, যেমন হার্ট বার্ন। এখানে কিন্তু হার্ট বার্ন থাকবে, মানে আগে, বা রিফ্লাক্স থাকবে, মানে আগে রিফ্লাক্স হচ্ছে বা হার্ট বার্ন হচ্ছে অনেক দিন ধরে, এইরকম একটা সিচুয়েশন থাকবে অ্যাডিনোকার্সিনোমাতে। তাহলে মনে করেন এরকম সিনারিও দিল যে ওনার গত 1 বছর বা 2 বছর ধরে ওনার সিভিয়ার হার্ট বার্ন ছিল, সেখান থেকে হঠাৎ করে তার এখন ওজন কমে গেছে, খেতে পারছে না, এবং ডিসপ্যাজিয়া হচ্ছে সিভিয়ার, সলিড ফুডে বেশি, এরকম যদি কোনো একটা বলে, তাহলে এটা কি ক্যান্সার? এটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। তো এটা মাথায় রাখতে হবে। আর এখানে কিন্তু ওরকম কোনো হার্ট বার্ন থাকবে না, নো রিফ্লাক্স অর হার্টবার্ন, বাট এখানে স্মোকিং এর হিস্ট্রি থাকতে পারে, এখানে স্মোকিং থাকতে পারে, স্মোকিং থাকতে পারে। আর এখানে এইসব ব্যাপার নাই। তাহলে হয়ে গেল ব্যাপারটা যে কি করে আমরা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, স্কোমাস কার্সিনোমা এবং স্ট্রিকচার, এই তিনটার মধ্যে পার্থক্য করতে পারবো। তো স্ট্রিকচারটা ইজি, শুধু মাথায় রাখবেন যে যদি লিকুইড ফুড আগে হয় তাহলে সেটা স্ট্রিকচার হবে আগে, আর
লিকুইড যদি সলিড আগে হয় তাহলে সেটা ক্যান্সারের সম্ভাবনা বেশি। স্ট্রাকচার হলে আমরা জানি যে অপারেশন করে, যে একটা হেলার্স অপারেশন বলে, তাই না? হেলার্স অপারেশন বলে। এটা হচ্ছে পাইলোরোমায়োটমি, যে পাইলোরা এটা হচ্ছে এটা হচ্ছে পাইলোরোমায়োটমি। হেলার্স হচ্ছে আসলে নিচে থেকে দেয়। এটা হচ্ছে একালিশে কার্ডিয়াতেও আমি জাস্ট হচ্ছে ইয়াটা করে দেয় একালিশে কার্ডিয়াতে যেই এসোফেগাসের লোয়ার এন্ড, সেই লোয়ার এন্ডটা জাস্ট আমি কেটে দিতে হয়, লম্বা করে কেটে দিয়ে আসলে পুরোপুরি না, মিউকোসাটা থাকবে কিন্তু বাইরের সেরোসা এবং মাসেল লেয়ারটা কেটে দিলে সেটা হচ্ছে ওপেন হয়ে যায়। সো এটা হচ্ছে একালিশে কার্ডিয়ার অপারেশন। কিন্তু যদি ক্যান্সার হয় তাহলে কি করতে হবে আমাকে? দেখেন, ক্যান্সার হলে আমাকে ডায়াগনোসিস করতে হবে কিভাবে? আমার গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি। তাহলে মনে করেন যে এরকম থাকলো যে আপনি বুঝতে পারতেছেন যে একটা ক্যান্সারের পেশেন্টের কথা বলতেছে, যে ওর একটা ক্যান্সার হয়েছে, মানে ওর হয়তো আগে হার্ট বার্ন ছিল, এখন খেতে পারছে না, ওজন কমে গেছে। তাহলে এবার নেক্সট ইনভেস্টিগেশন কি? ইনভেস্টিগেশন হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি। ওকে, নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি প্লাস বায়োপসি। বায়োপসি করে আমরা হিস্টোপ্যাথোলজি করব। হিস্টোপ্যাথোলজি করে দেখলাম যে ক্যান্সার, তখন তাকে একটা অপারেশন করতে হবে। সেই অপারেশনের নামটা জানা লাগবে, এটা হচ্ছে আইভর লুইস অপারেশন। লুইস অপারেশন, আইভর লুইস অপারেশন। আইভর লুইস অপারেশন এটা হচ্ছে, এটা মূলত কমপ্লিট এসোফেগেক্টমি। তার মানে হচ্ছে যতটুকু এসোফেগাস পুরোটা কেটে দিতে হবে। এটাতে কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম লাগবে, থোরাসিক সার্জন লাগবে। এখানে থোরাসিক সার্জন ছাড়া কিন্তু এই অপারেশন করা যাবে না, কারণ আমরা জানি থোরাক্সের মধ্যে এসোফেগাসের একটা বড় অংশ আছে। সো থোরাসিক সার্জন লাগবে এখানে, আমার মাল্টি ডিসিপ্লিনারি টিম লাগবে। আইভর লুইস অপারেশন কমপ্লিট এসোফেগেক্টমি। ক্যান্সার হলে এই অপারেশনটা করতে হবে। কিন্তু যদি মনে করেন ক্যান্সারটা মেটাস্ট্যাটিক হয়, আমি মেটাস্ট্যাটিক ইভ্যালুয়েশন করে দেখলাম মেটাস্ট্যাসিস হয়ে গেছে, সেক্ষেত্রে কি করব? তাহলে কিন্তু কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট দেওয়া যাবে না, তখন কেমো রেডিও এসবে চলে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে আশা করি। এবার আমরা আসি লিভার ডিজিজ গুলোতে। লিভার ডিজিজ, লিভার ডিজিজের মধ্যে মূলত আমরা পড়বো হচ্ছে স্পেস অকুপাইং লেশনস গুলো। স্পেস অকুপাইং লেশন গুলোর মধ্যে লিভার ডিজিজে আমার মানে সবচেয়ে কমন যেটা, সেটা আমরা খুব আসলে খুব দেখি যে বা ডায়াগনোস হয় তা না, সবচেয়ে কমন হচ্ছে হেমানজিওমা। হেমানজিওমা, ঠিক আছে? হেমানজিওমা সবগুলো যতগুলো লিভারের টিউমার ডায়াগনোসড হয় তার মধ্যে অলমোস্ট 8% ক্ষেত্রে এটা হচ্ছে হেমানজিওমা পাওয়া যায়, এটি সবচেয়ে বেশি। তাহলে হেমানজিওমা হচ্ছে সবচেয়ে কমন লিভার টিউমারের মধ্যে, বাট ইট ইজ এ বিনাইন ডিজিজ। তাহলে হেমানজিওমার একটা কথা হচ্ছে এটা একটা বিনাইন ডিজিজ, খুব প্যারা নাই। এবং অনেক ক্ষেত্রে এটা ইনসিডেন্টালি ডায়াগনোসড হয়। ইনসিডেন্টাল ডায়াগনোসিস মানে কি? ইনসিডেন্টাল ডায়াগনোসিস মানে হচ্ছে আমি আসলে লিভারে ব্যথাই না, ওর হয়তো বা অন্য কোনো কারণে আমি মনে করেন যে ওর একটা নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন হয়েছে, বা লিভার ডান দিকে, ওর হয়তো বা বাম দিকে কোনো একটা পেইন হয়েছে, সেটার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাম করেছে, করে আমি ধরা পড়লো লিভারের মধ্যে একটা টিউমার। এটা যদি হয় সেটা হচ্ছে ইনসিডেন্ট, মানে ইনসিডেন্টালি ডায়াগনোসড হচ্ছে ইনসিডেন্টালোমা। সো এটা অনেক ক্ষেত্রে ইনসিডেন্টালি ডায়াগনোসড হয়। একটা জিনিস মনে রাখবেন যে হেমানজিওমা মানে কি? ব্লাড ভেসেলের টিউমার, তাই না? হেমানজিওমা ব্লাড ভেসেলের টিউমার। ব্লাড আল্ট্রাসোনোগ্রামে কেমন দেখায় আমাকে একটু বলেন তো কেউ? আল্ট্রাসোনোগ্রামে ব্লাড কেমন দেখায়? আল্ট্রাসোনোগ্রাম যদি করে ব্লাডকে তখন হাইপার ইকোইক দেখায়, ঠিক আছে? কারণ ব্লাডের মধ্যে হিম আছে, অনেক আয়রন আছে, যে কারণেই হোক না কেন ব্লাড হচ্ছে হাইপার ইকোইক। ওকে, হাইপার ইকোইক, ব্লাড হাইপার ইকোইক হয়। সো হেমানজিওমা একটা ব্লাডের টিউমার, তাহলে এইটার আল্ট্রাসোনোগ্রাম কেমন আসবে? আল্ট্রাসাউন্ড কেমন আসবে? এটা হাইপার ইকোইক আসবে, তাই তো? তাহলে মাথায় রাখতে হবে আল্ট্রাসোনোগ্রাম একটা ব্লাডের টিউমার, এবং এটার ক্ষেত্রে হিমানজিওম একটা ব্লাডের টিউমার, এবং এটাতে কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করলে হাইপার ইকোইক পাওয়া যাবে। আর যদি আমরা কাটি, যদি ওপেন করি, তাহলে রেডিশ পার্পল একটা রিলেশন পাওয়া যাবে। রেডিশ পার্পল রিলেশন, ঠিক আছে? রেডিশ পার্পল, ওকে। তাহলে রেডিশ পার্পল কালার, তাহলে বোঝা গেল হেমানজিওমা। তাহলে যদি মনে করেন বললো যে এরকম একজনের হঠাৎ করে তার হয়তো বা ইউরিন আটকে গেছিল, বা মনে করেন ইউরিনের রিটেনশন হয়েছে, তখন আল্ট্রাসোনোগ্রাম করলো, করে দেখা গেল যে লিভারে একটা 8 সেন্টিমিটার একটা হাইপার ইকোইক ম্যাস, ঠিক আছে?
তাহলে এটা যদি হয় তাহলে এটা হওয়ার সম্ভাবনা কি হেমানজিওমা, এবং হেমানজিওমা টিউমার ট্রিটমেন্ট কি কনজারভেটিভ। সো হেমানজিওমা যদি হয় আমরা কখনোই কোনো সার্জারি মার্জারি করবোই না, 8, 10, 15, 20 যত সেন্টিমিটারই হোক না কেন, আনলেস দেয়ার আর প্রেশার সিমটমস, লিভারের প্রেসারে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো সিমটম যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এই আমরা হেমানজিওমাতে কোনো ট্রিটমেন্ট দিব না। কনজারভেটিভ মানে কি মাঝে মাঝে ফলো আপ টলো আপ করলাম আর কি, অথবা কিছুই করলাম না, এটা হচ্ছে ব্যাপার। এখানে তো আলাদা কোনো ওষুধ নাই। তাহলে হেমানজিওমার কোনো ট্রিটমেন্ট নাই, 8% ক্ষেত্রে এটা হইতে পারে। আল্ট্রাসোনোগ্রামে হাইপারিকোইক আসে এবং চোখে দেখলে রেডিশ পার্পল লেশন। আর একটা বিনাইন টিউমার, সেটা হচ্ছে লিভার সেল অ্যাডিনোমা। তাহলে অ্যাডিনোমা বোঝা যাচ্ছে বিনাইন, অ্যাডিনোকার্সিনোমা হলে তো এটা ম্যালিগনেন্ট হইতো। সো এটা কিন্তু একটা বিনাইন টিউমার। প্রথম কথা, এটা ফিমেলদের বিষয়, তাহলে বেশি হয় হচ্ছে ফিমেলদের। এটা হচ্ছে ওসিপি খাইলে বেশি হয়, তাহলে ফিমেল ওসিপি খায় এই ধরনের কথা যদি থাকে তাহলে আমাদের মাথায় চলে আসবে লিভার অ্যাডিনোমার ব্যাপারে, ঠিক আছে? এবং এগুলো সাধারণত সলিটারি থাকে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি, যে কোনো ফিমেল ওসিপি খাচ্ছে, তার একটা সলিটারি মানে কি লিভারের মধ্যে একটাই টিউমার, সাধারণত 2-3টা মাল্টিফোকাল থাকে না, একটাই টিউমার থাকে, সলিটারি টিউমার থাকে। তাহলে ফিমেল ওসিপি খাচ্ছে, সলিটারি টিউমার হচ্ছে, এইরকম যদি হয় তাহলে মনে করেন যে একটা লিভার মধ্যে এখানে একটা বড় একটা টিউমার হয়েছে, একটা ফিমেল ওসিপি খায় তার। এখন হেমানজিওমা তো আসলে একটা ব্লাডের লেশন, এখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি থাকে, কিন্তু নর্মাল টিউমারে কিন্তু ব্লাড সাপ্লাই এত বেশি থাকে না। নর্মাল টিউমারে অ্যাঞ্জিওজেনেসিস হয় বাইরে থেকে, কিন্তু দেখা যায় যে বাইরে থেকে ব্লাড সাপ্লাই দিতে দিতে মাঝখানে আসতে আসতে ওই জায়গায় আর ব্লাড সাপ্লাই ভালো থাকে না, যার জন্য এই জায়গাটা পচে যায়। তখন যখন আমি এটাকে আল্ট্রাসোনোগ্রাম করি তখন এইখানকার ইকোজেনেসিটি একরকম, এইখানকার ইকোজেনেসিটি আর এক রকম হয়। সো আল্ট্রাসোনোগ্রামে এটা হবে হচ্ছে মিক্সড ইকোজেনেসিটি। ওকে, মিক্সড ইকোজেনিক। অনেক সময় অধিকাংশ ক্যান্সারও কিন্তু মিক্সড ইকোজেনিক হয় একই কারণে। এবং এখানে যদি টিউমার মার্কার করি যেমন আলফা ফেটোপ্রোটিন নট এলিভেটেড, তাহলে টিউমার মার্কার এলিভেটেড হয় না, টিউমার মার্কার নর্মাল থাকে। এটা ট্রিটমেন্ট কি করবো আমরা, এটা কিন্তু ট্রিটমেন্ট আছে আমার, যেমন হেমানজিওমাতে কিছু করি নাই, কিন্তু এইখানে একটা ট্রিটমেন্ট অ্যালগোরিদম, সেটা হচ্ছে যদি লেস দেন 5 সেন্টিমিটার হয় প্লাস অ্যাসিমটোমেটিক থাকে। ওকে, যদি 5 সেন্টিমিটারের নিচে টিউমারটা হয় এবং টিউমারটা অ্যাসিমটোমেটিক থাকে তাহলে আমরা করব অবজারভেশন। বোঝা গেল? যদি 5 সেন্টিমিটারের নিচে টিউমার এবং অ্যাসিমটোমেটিক টিউমার থাকে তাহলে আমরা করব অবজারভেশন। কিন্তু যদি মোর দেন 5 সেন্টিমিটার হয় অর সিমটোমেটিক হয় তাহলে আমরা করব রিসেকশন। তাহলে এবার আমাকে বলেন যে মনে করেন একটা 3 সেন্টিমিটার টিউমার হেপাটিক অ্যাডিনোমা কিন্তু অনেক ব্যথা করতেছে, সেটা আমরা কি করব? 3 সেন্টিমিটার টিউমার কিন্তু অনেক ব্যথা করতেছে, সেটা আমরা কি করব? রিসেকশন। রিসেকশন করব। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু যদি 6 সেন্টিমিটার টিউমার কোনো ব্যথা নাই সেটা কি করব? এটাও রিসেকশন। এটাও রিসেকশন করব। তাহলে শুধুমাত্র 5 সেন্টিমিটারের নিচে টিউমার এবং ব্যথাও নাই, এবং যদি থাকে ওটার সাথে তাহলে ওটা হচ্ছে একটা মানে ইনক্লুশন, আর বাকি সব হচ্ছে এক্সক্লুশন আর। আচ্ছা, তাহলে গেল। আরেকটা জিনিস মনে রাখবেন, লিভারেও হামারটোমা হতে পারে, এটুকু জানলেই হবে, লিভারে হামারটোমা হতে পারে। সবচেয়ে বেশি হামারটোমা কোথায় হয়? লাঙে হয়। লিভার অ্যাবসেস এসে আমরা এখন, হ্যাঁ, লিভার অ্যাবসেস। লিভার অ্যাবসেস হতে পারে কয় রকমের, বেশি ভনিতা না করে আমরা চলে যাই, 2 রকমের আমার মনে আছে। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল হতে পারে, একটা হতে পারে অ্যামেবিক, তাই না? একটা অ্যামিবিক লিভার অ্যাবসেস হতে পারে, একটা ব্যাকটেরিয়াল লিভার অ্যাবসেস হতে পারে। মনে রাখবেন যে ব্যাকটেরিয়াল লিভার অ্যাবসেস যেটা, সেটা একটা আন্ডারলাইং বিলিয়ারি সেপসিস থাকে। মূলত ওখানে যে ইন্ট্রাহেপাটিক অথবা এক্সট্রা হেপাটিক যে বাইল ডাক্টগুলো আছে, সেই বাইল ডাক্টে কোনো অবস্ট্রাকশন বা বাইল ডাক্টে কোনো ইনফেকশন থেকেই মূলত হেপাটিক অ্যাবসেসের সূত্রপাত হয়। সো এখানে একটা বিলিয়ারি সেপসিস থাকতে পারে। বিলিয়ারি সেপসিস যদি থাকে তাহলে আমরা কি কি হয় সেখানে আমরা জানি, কোলাঞ্জাইটিসের ফিচার পাওয়া যায়, অর্থাৎ পেইন থাকতে পারে, ফিভার থাকতে পারে, জন্ডিস থাকতে পারে, তাই তো? ব্যাকটেরিয়াল হলে পেইন, ফিভার, জন্ডিস এগুলো থাকতে পারে। এবং আরেকটা ব্যাপার মনে করেন যে লিভার এখানে একটা অ্যাবসেস হয়েছে, এই অ্যাবসেসের মধ্যে যদি পানি থাকে সেই পানিটা আল্ট্রাসোনোগ্রামে কেমন আসবে?
আল্ট্রাসোনোগ্রামে আসবে হচ্ছে অ্যানিকোইক, মানে কোনো ইকোই আসবে না, একেবারে কালো, অথবা হাইপোইকোইক। তাহলে মনে করেন আবার যদি একটা অ্যাকিউট ইনফ্লামেশন হয়, একটা ব্যাকটেরিয়াল সেপসিসে বা একটা ব্যাকটেরিয়াল লিভার অ্যাবসেসে, এইখানে তো অ্যাবসেস হয়েছে কিন্তু এই চারপাশে দগদগে ইনফ্লামেশন হয়ে আছে। যেখানে ইনফ্লামেশন হয় সেখানে তো ভ্যাসোডাইলেশন হয়, সেখানে ব্লাড সাপ্লাই বাড়ে, আর ব্লাড সাপ্লাই বাড়লে সেটাকে আল্ট্রাসোনোগ্রামে কেমন দেখায়, আমি এইমাত্র বলছি কেমন দেখায়, হাইপারিকুইক। হাইপারিকুইক, কারেক্ট। তাহলে দেখেন যে এইখানে একটা অন্ধকার জায়গা এবং তার চারপাশে ইনফ্লামেশনের কারণে হাইপারিকুইক একটা রিম এনহান্সমেন্ট, এইটা দেখা যাবে কিন্তু যদি লিভার অ্যাবসেস হয়। তো এখানে কি হবে আল্ট্রাসোনোগ্রামে, সেন্ট্রাল হাইপোইকোইক শ্যাডো প্লাস রিম এনহান্সমেন্ট। ওকে, মানে মনে হবে ওর চারপাশে সার্কেল করে একটা বিশাল জলজল করছে একটা রিম এনহান্সমেন্ট হবে এখানে। এখন এমইবি কে আসি, বেচারা এমইবি কে কি হচ্ছে, এটা একটা ক্রনিক কন্ডিশন, তার মানে এখানে কোনো রিম এনহান্সমেন্ট হবে না, কারণ এখানে কোনো অ্যাকিউট ইনফ্লামেশন চলছে না, তাহলে নো এনহান্সমেন্ট। ওকে, আর যদি অ্যাসপিরেশন করি তাহলে কি আসবে, মনে আছে যে ছোটবেলার কথা, অ্যানচোভি সস লাইক পাস, যেটা ম্যাটেরিয়াল, এটা বের হবে। তাহলে আর আল্ট্রাসাউন্ড করলে শুধুমাত্র একটা হাইপোইকিক ফ্লুইড ফিল্ড স্পেস পাবো আমরা। এবং এটা যদি হিস্ট্রি নিই, হিস্ট্রি থাকবে, হিস্ট্রিতে ডায়রিয়ার কথা বলতে পারে, আগে ডায়রিয়া ছিল, কারণ অ্যামিবিক ডায়রিয়া হইতেই পারে, এক ধরনের ব্লাডি ডায়রিয়া হয় অ্যামিবিক লিভার অ্যামিবিয়াসিস, এটা আমরা জানি। সো এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে এটা একটু মেট্রোনিরাজল এগুলো দিতে হবে আর কি, মেট্রোনিরাজল অথবা যে কোনো সেই সাথে হচ্ছে অ্যান্টি অ্যামিবিক ড্রাগগুলো দিতে হবে। আর এটার ক্ষেত্রে যেটা হচ্ছে লিভার অ্যাবসেস, এটাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ এটা ব্যাকটেরিয়াল লিভার অ্যাবসেস হয়েছে। সেই সাথে অনেক সময় কিন্তু অ্যাসপিরেশনও করা লাগতে পারে যদি সিচুয়েশন বেশি খারাপ হয় এটার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে। তাহলে এই অংশটা বোঝা গেছে মোটামুটি যে রিম অ্যাবসেস তাহলে কোথায় হবে, বা কোন আল্ট্রাসোনোগ্রাম দেখে আমরা বুঝবো এটা আসলে অ্যামিবিক না এটা ব্যাকটেরিয়াল, এই কথাগুলো তো বোঝা যাবে, তাই না? প্লাস হচ্ছে কোন কোন ফিচার দেখে বুঝবো অথবা কোন হিস্ট্রি থাকবে। তো এই ব্যাপারগুলো আমরা দেখলাম আজকে। তো এখন নেক্সট হচ্ছে হাইড্রেটিক ডিজিজ। হাইড্রেটিক ডিজিজ এইটা কিন্তু আমরা বারবার পড়ছি, তাই না? একাইনোকক্কাস গ্রানুলোসাস দিয়ে হাইড্রেটিক ডিজিজ হয়। হাইড্রেটিক ডিজিজ সবচেয়ে বেশি সব ধরনের অর্গানে হতে পারে, সবচেয়ে বেশি হয় হচ্ছে লিভারে। তো একাইনোকক্কাস গ্রানুলোসাসের ম্যান হচ্ছে টার্মিনাল হোস্ট, তাই না? মানুষ থেকে কোথাও ছড়ায় না। আর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ক্যাটেল বা শিপ, এগুলো। তার মানে যারা শিপ ফার্মার থাকে তাদের কিন্তু হাইড্রেটিক ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই তো? শিপ ফার্মার যারা থাকে তাদের হাইড্রেটিক ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন হাইড্রেটিক ডিজিজের একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, আমরা জানি যে বাইরে একটা মাদার সিস্ট থাকে আর ভেতরে ডটার সিস্ট থাকে। সো হাইড্রেটিক ডিজিজ যদি আমরা কোনো সিটি স্ক্যান করি তাহলে একটা কথা লেখা থাকে সিস্ট উইদিন সিস্ট, মানে সিস্টের ভেতরে সিস্ট থাকবে, এরকম একটা কথা বলা থাকতে পারে। আবার মনে করেন যে আল্ট্রাসোনোগ্রাম যদি করি, অনেক সময় আল্ট্রাসোনোগ্রামে একটা প্লেনে আসলে সিস্টের মধ্যে সিস্ট বোঝা যায় না, কিন্তু এগুলোকে এই ভেতরের সিস্টগুলোকে সেপ্টামের মতো মনে হয়, মনে হয় যে এরকম একটা সিস্ট, আবার ভিতরে এরকম একটা সেপ্টাম, এরকম একটা সেপ্টাম। আমি যদি মনে করেন সিঙ্গেল প্লেনে দেখি পুরো গোল সিস্টটা বুঝবো না, সো আল্ট্রাসোনোগ্রামে অনেক সময় মাল্টিপল সেপ্টা বলে। ওকে, তাহলে বোঝা গেল যে যদি হাইড্রেটিক ডিজিজ হয় তাহলে কি আমাকে ক্লু দিবে কে কে, সেটা হচ্ছে ও একটা ফার্মার থাকতে পারে, অথবা ক্যাটেল শিপ এগুলা নিয়ে ঘুরে বেড়ায় এরকম লোক থাকতে পারে, এবং তার দেখা যাবে সিটি স্ক্যান করলে তার পেইনের কথা বলতে পারে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইনের কথা বলতে পারে, এবং সিটি স্ক্যান করলে সিস্ট অথবা আল্ট্রাসোনোগ্রাম করলে মাল্টিপল সেপ্টা পাওয়া যাবে, সেখানে মাল্টিপল সেপ্টা পাওয়া যাবে। এখন আরেকটা ব্যাপার, ছোট একটা কথা বলি, যে সেটা হচ্ছে এই যে হাইড্রেটেড সিস্ট যেগুলা, সেগুলো কিন্তু দুইটা লেয়ার আছে, তাই না? বাইরের লেয়ারটার নাম হচ্ছে হায়ালিন লেয়ার এবং ভেতরের লেয়ারটার নাম হচ্ছে জার্মিনাল লেয়ার। এটা হায়ালিন, এটা হচ্ছে জার্মিনাল। মূলত এই জার্মিনাল লেয়ার মানে কি, এখান থেকে জন্ম হয় আর কি, জার্ম সেল থাকে। সো এখান থেকে আলটিমেটলি ডটার সিস্ট গুলো আসে। সো
এখন ট্রিটমেন্ট যদি করতে হয় আমাকে, তাহলে কি ট্রিটমেন্ট করব? এটা ট্রিটমেন্ট কিন্তু অনেকটা ওই আমার ইয়ার মতো, ওই অ্যাডিনোমার মতোই। সেটা হচ্ছে যদি ট্রিটমেন্ট যদি মোর দ্যান 5 সেন্টিমিটার অথবা যদি সিমটোমেটিক থাকে, তাহলে আমি ট্রিটমেন্ট করব। কি কি ট্রিটমেন্ট অপশন আছে? একটা আছে হচ্ছে অ্যাসপিরেশন এবং ইনজেকশন অফ স্ক্লেরোজিং এজেন্ট। এইটা একটা ট্রিটমেন্ট, যে অ্যাসপিরেশন করলাম এবং ভেতরে স্ক্লেরোজিং এজেন্ট দিয়ে দিলাম যাতে ভেতরে যা সিস্ট থাকে সবাই মরে গেল। অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা এক্সিশন করতে পারি, এক্সিশন অফ সিস্ট করা যেতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাসপিরেশন করতে পারি, স্ক্লেরোজিং এজেন্ট দিতে পারি, অথবা এক্সিশন অফ দ্য সিস্ট করতে পারি। তাহলে এখন ব্যাপার যে আমরা একটা জিনিস কিন্তু এখন আসে, সেটা হচ্ছে হাইড্রেটেড সিস্টের মধ্যে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটা কিন্তু হাইলি অ্যালার্জেনিক, তাই না? অ্যালার্জি, এটা টাইপ 1 বা অ্যানাফাইল্যাকটিক শক করতে পারে। অ্যানাফাইল্যাকটিক শক করতে পারে, যার জন্য যদি আমরা রিসেকশন করি, তাহলে একটা প্রিকশন নিতে হবে। প্রিকশনটা হচ্ছে এই যে মনে করেন লিভারটা দেখা যাচ্ছে, লিভারের চারিদিকে বা পেটের উপরে আমি চারিদিকে হচ্ছে স্যালাইন সোকড, মনে করেন এখানে ডিজিজ, এখানে হচ্ছে আমরা স্যালাইন সোকড হাইপারটনিক স্যালাইন সোকড গজ দিয়ে দিব। বা মনে করেন যে লবণ পানি বেশি করে গুলায়ে হাইপারটনিক হইতে হবে, সেটা হাইপারটনিক স্যালাইন সোকড মপ রাখবো। আমার উদ্দেশ্য কি, এই যে এখান থেকে আমি যে সিস্টটা বের করব, যদি কোনো পানি এখান থেকে পড়ে, তাহলে ওর ভিতর যে সিস্টের ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো হাইপারটনিক স্যালাইনের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যাবে, এবং যদি কিছু পানি টানি পড়ে সেগুলো অ্যাবজর্ব করে নেবে এই মপগুলো। সো হাইপারটনিক স্যালাইন সোক মপ আমাকে কিন্তু চারদিকে দিয়ে নিতে হবে এই অপারেশনটা করার আগে। আদারওয়াইজ এই ফ্লুইডটা যদি আবার কোনোভাবে শরীরের মধ্যে যায়, তখন কিন্তু অ্যানাফাইল্যাকটিক শক হইতে পারে। তাহলে এটা মাথায় রাখতে হবে। এইটা নিয়ে কিন্তু সিনারিও আসতে পারে। মনে করেন যে এরকম আসলো যে একজন ক্যাটেল বা শিপ ফার্মার, সে হচ্ছে সুস্থ ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে একটা, অথবা হাঁটতে হাঁটতে অথবা সাইকেল চালাতে চালাতে সে রাইট আপার কোয়াড্রেন্টে একটা ব্যথা পাইছে। রাইট আপার কোয়াড্রেন্টে ব্যথা পাওয়ার পরে সে সাডেন কলাপস করছে, তার এরকম শ্বাসকষ্ট হচ্ছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে গেছে, তার হচ্ছে ব্লাড প্রেশার একেবারে কমে গেছে। তাহলে এটা কি হয়েছে বলেন তো? এটা কি হয়েছে অ্যাকচুয়ালি, কি হয়েছে এটা কাহিনী? সিস্ট বার্স্ট হয়ে অ্যানাফাইল্যাকটিক শক হয়েছে। ইয়েস, সিস্ট বার্স্ট হয়। সো এটা হচ্ছে রাপচার অফ দ্য হাইড্রেটেড সিস্ট। এটা কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে। এই রকম রোগীর ট্রিটমেন্ট কি দিব? এটা কিন্তু চলে যাবে অ্যানাফাইল্যাকটিক শকের রিঅ্যাকশনে, তাই ট্রিটমেন্টে যে প্রথম আমি এবিসিডি ম্যানেজ করব, তারপর কিন্তু আমাকে ওই যে আইএম অ্যাড্রিনালিন দিতে হবে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে গেল আরেকটা টিউমার, লিভারের একটা স্পেস অকুপাইং লেশন আছে, সেটা হচ্ছে পলিসিস্টিক লিভার ডিজিজ। আচ্ছা, পলিসিস্টিক লিভার ডিজিজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কার কার সাথে লিঙ্কড। এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। ওকে, এইটার সাথে লিঙ্কড হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে অনেক সময় যদি কারোর বলে পলিসিস্টিক কিডনি, মনে রাখবেন তার সাথে কিন্তু পলিসিস্টিক লিভার ডিজিজও আছে। আরেকটা জিনিস এর সাথে থাকতে পারে বেরি অ্যানিউরিজম। তাহলে এরকম যদি থাকে যে একজনের হচ্ছে লিভারে হালকা হালকা পেইন, কয়েকদিন আগে তার এরকম হঠাৎ করে সিভিয়ার অথবা বললো যে লিভারে মাল্টিপল সিস্ট আছে, কিন্তু কয়েকদিন পরে সে হঠাৎ করে সিভিয়ার হেডেক শুরু হইলো তার। তাহলে এটা কি হয়েছে বলুন তো? কোথায় লিভারে সিস্ট আছে আর সিভিয়ার হেডেকের কথা বলছি? আসলে এটা হচ্ছে ওর রাপচার্ড বেরি অ্যানিউরিজম হয়েছে। রাপচার্ড বেরি অ্যানিউরিজম হয়ে কি হয়? ইফ রাপচার দেন কোথায় হেমোরেজ হয়? বেরি অ্যানিউরিজম রাপচার হওয়ার পর সাব অ্যারাকনয়েড হেমোরেজ হয়, ঠিক আছে? তাহলে মাথায় রাখবেন যে তাহলে এটা কাহিনীটা হচ্ছে ওর সাব অ্যারাকনয়েড হেমোরেজ হয়েছে বিকজ ওর রাপচার বেরি অ্যানিউরিজম হয়েছে, কারণ ওর হচ্ছে পলিসিস্টিক লিভার ডিজিজ আছে, এবং আমরা জানি পলিসিস্টিক লিভার ডিজিজ একটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ পলিসিস্টিক কিডনি ডিজিজ অ্যান্ড বেরি অ্যানিউরিজম। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইখান থেকে এটাই ইম্পর্টেন্ট। অনেকক্ষণ ধরে আমরা বিনাইন টিউমার পড়তেছি,
এবার একটু ম্যালিগনেন্ট ভাবের দিকে আসবো। সেটা হচ্ছে মনে করেন সিস্ট অ্যাডিনোমা নামে একটা জিনিস আছে। সিস্ট অ্যাডিনোমা, এটা কিন্তু অনেক জায়গাতেই পাই আমরা, তাই না? অনেক জায়গাতেই পাই। যেমন হচ্ছে আমরা ইয়াতেও ছিল আমাদের সামনে আমি পড়াবো প্যারোটিড গ্ল্যান্ডে সিস্ট অ্যাডিনোমা হয় অনেক সময়। সো সিস্ট অ্যাডিনোমার মধ্যে দুইটা পার্ট আছে দেখেন, একটা হচ্ছে সিস্ট, একটা হচ্ছে অ্যাডিনোমা, তাই না? একটা হচ্ছে সিস্ট, একটা হচ্ছে অ্যাডিনোমা। সিস্ট মানে কি? একটা ফ্লুইড ফিল্ড, একটা স্পেস। আর অ্যাডিনোমা মানে হচ্ছে একটা সলিড টিউমার। সো সিস্ট অ্যাডিনোমা হচ্ছে এমন একটা জিনিস যেখানে বোথ লিকুইড অ্যান্ড সলিড কম্পোনেন্ট আছে, লিকুইড প্লাস সলিড কম্পোনেন্ট আছে। সব সময় মনে রাখবেন আপনাদের লাইফেও যত টিউমার দেখবেন, কোনো জায়গায় যদি শুধু লিকুইড থাকে তাহলে মনে করবেন এখানে কোনো ক্যাচাল নাই, সমস্যা নেই, এটা বিনাইন কন্ডিশন। কিন্তু লিকুইডের মধ্যে যদি সলিড থাকে তাহলে মনে করবেন এখানে কিন্তু এটা একটা ম্যালিগনেন্ট, এবং এখানে আপনাকে কিন্তু আর্জেন্ট ম্যানেজ করতে হবে, এটাকে রেখে দেওয়া যাবে না। সো লিকুইডের সাথে সলিড কম্পোনেন্ট মানে এটা ক্যান্সারের চিহ্ন, সোজা কথা হচ্ছে এইটা। সো লিকুইড প্লাস সলিড কম্পোনেন্ট থাকে। এটা সাধারণত মাল্টিলোকুলেটেড হয়। লিভারে যদি সিস্ট অ্যাডিনোমা হয় এটা মাল্টিলোকুলেটেড হয়, মানে অনেক জায়গাতেই থাকে, এক জায়গার মতো সব জায়গাতেই থাকে। আর এখানে এটা একটা ম্যালিগনেন্ট পটেনশিয়াল বেশি, এটা হচ্ছে ইনক্রিজ ম্যালিগনেন্ট পটেনশিয়াল। ফর দ্যাট রিজন এটা এক্সিশন ইজ রিকোয়ার্ড। তো এখানে কোনো কথা নাই, আমাকে তাড়াতাড়ি এক্সিশন করতে হবে। যদি সিস্ট অ্যাডিনোমা আমরা কোথাও পাই, অ্যাজ সুন এজ পসিবল আমরা এখানে এক্সিশন করে দিব। নাও লেটস কাম টু দ্য ম্যালিগনেন্সি, ক্যান্সার। সবচেয়ে কমন লিভারের ক্যান্সার কি? মেটাস্ট্যাটিক ক্যান্সার। ওকে, তার মানে হচ্ছে লিভারে প্রাইমারি ক্যান্সারের থেকে মেটাস্ট্যাটিক ক্যান্সার বেশি হয়। অন্যান্য জায়গা থেকে, গাটের থেকে ক্যান্সার চলে যাচ্ছে লিভারে। অনেক সময় দেখা যাচ্ছে লিভারে আমরা ক্যান্সার করতে যাচ্ছি, দেখি যে ওটা মনে হচ্ছে যে ওই অরিজিনটা গাট অরিজিন, বা এমন এমন একটা জিনিস আসছে যে আসলে এটা লিভারের সেলই না, অন্য সেল থেকে। তখন অকাল্ট প্রাইমারি, তখন পেট স্ক্যান করে দেখা যায় গাটের এক কোণা থেকে একটা ছোট অকাল্ট প্রাইমারি টিউমার আছে, সেখান থেকে লিভারে চলে গেছে। সো মনে রাখবেন যে মেটাস্ট্যাটিক টিউমার ইজ দ্য মোস্ট কমন টিউমার ইন লিভার ক্যান্সারের ক্ষেত্রে। আর যদি প্রাইমারি ক্যান্সার বলি লিভারে যদি প্রাইমারি ক্যান্সার বলি, দুই রকমের আছে। একটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা, আর একটা হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা। কোলাঞ্জিও কার্সিনোমা কাকে বলে? এটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক বা এক্সট্রাহেপাটিক বিলিয়ারি ট্রি, মানে বাইল ক্যানালিকুলি, যদি বাইল ডাক্টের কিছু মিলে সে কোন জায়গা থেকে ক্যান্সার আসে সেটার নাম হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা। আর যদি হেপাটিক সেল থেকে আসে তাহলে সেটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। তো হেপাটোসেলুলার কার্সিনোমার ব্যাপারে আমরা কিছু জিনিস জানি, যেমন লিভার সিরোসিস হলে হয়, তাই না? এটা আমরা জানি যে লিভার সিরোসিস যদি হয় তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক সময় ভাইরাল হেপাটাইটিস হলে হয়, যেমন হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এগুলো হলে হতে পারে। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কোনো বায়োপসি দরকার নেই, নো বায়োপসি। হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য বায়োপসি প্রুফ করার প্রয়োজন নাই, এটা সিটি বা এমআরআই করলেই হবে। সিটি এমআরআই করে ডায়াগনোসিস করে আমরা রিসেকশন করে যাব। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল রিসেকশন, সার্জিক্যাল রিসেকশন। এটা প্রগনোসিসটা খুব ভালো না, এবং এখানে কিন্তু টিউমার মার্কার রেজ হয়। কোন টিউমার মার্কার রেজ হয়? কোন টিউমার মার্কার লিভার হেপাটোসেলুলার কার্সিনোমাতে রেজ হয়? কেউ বলতে পারবেন? এই শাহিন আপু বলেন। আলফা ফিটোপ্রোটিন। আলফা ফিটোপ্রোটিন। এইবার আমার একটা কথা আছে যে আলফা ফিটোপ্রোটিন আর কোথায় বাড়ে? আরেকটা ক্যান্সারে বাড়ে, তাই না? কোন ক্যান্সার সেটা? নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার, বা স্পেসিফিক ভাবে ইয়ক স্যাক টিউমার, তাই না? মনে আছে তো এটা? সো ইয়ক স্যাক টিউমারেও বাড়ছে, আবার এখানেও বাড়ছে। ফর দ্যাট রিজন যদি কারোর হেপাটোসেলুলার কার্সিনোমা হয়েও থাকে, কিন্তু যদি তার এফপি বাড়ে, ইউ হ্যাভ টু ডু স্ক্রটাল আল্ট্রাসাউন্ড টু রুল আউট দ্য স্ক্রটাল ম্যালিগনেন্সি। তাহলে এটা মাঠে থাকবে যে যদি কারোর আলফা ফিটোপ্রোটিন বাড়ে, সেটা যদি হেপাটোসেলুলার কার্সিনোমা ডায়াগনোসড হয়, তারপরেও তাকে কিন্তু স্ক্রটাল আল্ট্রাসাউন্ডটাকে আমাকে স্ক্রটাল ক্যান্সারটা রুল আউট করতে হবে। সো এম আই ক্লিয়ার টু ইউ অ্যাবাউট দিস? এটা ক্লিয়ার তো না? মারুফ আপু বুঝতে পারছেন যে কি করতে হবে আমাদেরকে এখানে? হ্যাঁ,
যে যদি কারোর তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা হয়, তার মানে আলফা ফেটোপ্রোটিন যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু স্ক্রটাল আল্ট্রাসাউন্ড করতে হবে। তাহলে মনে করেন যে সিনারিও দেয়, পরীক্ষায় সিনারিও থাকে যে এরকম একজনের হেপাটোসেলুলার কার্সিনোমা হয়েছে, তার রেজ আলফা ফেটোপ্রোটিন, হোয়াট ইজ দ্য নেক্সট ইনভেস্টিগেশন? এমআরআই, এমআরসিপি, হিডা স্ক্যান, স্ক্যান এগুলো দিয়ে ফাটাই ফেলাইছে, একটা জায়গায় আছে স্ক্রটাল আল্ট্রাসাউন্ড। কেউ দিল না স্ক্রটাল আল্ট্রাসাউন্ড, মনে করলো যে ভুল করে দিছে, কিন্তু উত্তর হবে ওইটাই। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমার কাহিনী কি? এইটা হচ্ছে বিলিয়ারি ট্রিতে যদি কোনো সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় যে প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস নামে একটা ছোটবেলা থেকে ডিজিজ থাকে, এটার জন্য পরবর্তীতে কোলাঞ্জিওকার্সিনোমা হইতে পারে। আর একটা জিনিস, টাইফয়েড হইলে অনেক সময় কোলাঞ্জিওকার্সিনোমা হইতে পারে। লিভার ফ্লুক যদি কাউকে অ্যাটাক করে তাহলে হতে পারে অনেক সময়। ঠিক আছে, কোলাঞ্জিওকার্সিনোমা যদি থাকে তাহলে সেখানে একটা জিনিস, কার্ভোইশিয়াস লটা আমরা পড়েছিলাম, কার্ভোইশিয়াস ল, যেখানে পালপেবল গলব্লাডার পাওয়া যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। কার্ভোইশিয়াস লটা কি আসলে? কার্ভোইশিয়াস লটা হচ্ছে এটা, যে যদি মনে করেন আপনি কোনো কারণে পালপেবল গলব্লাডার পান, মনে করেন গলব্লাডারটা আমি হাতে পাচ্ছি, তাহলে মোস্ট প্রবাবলি এখানে গলব্লাডারের কোনো ডিজিজ না, এটা হচ্ছে গলব্লাডারের আশেপাশের জায়গার ডিজিজ। অর্থাৎ মনে করেন গলব্লাডারে যদি পাথর হয়, কখনোই আপনি গলব্লাডার ধরতে পারবেন না, কিন্তু সেই পাথর যদি কমন বাইল ডাক্ট অথবা তার নিচে থাকে, বা মনে করেন কমন বাইল ডাক্টে, তাইলে অনেক সময় কিন্তু গলব্লাডার এদিকে বড় হয়ে এম্পাইমা হয়ে হাতে পাইতে পারে। ঠিক আছে, একইভাবে যদি পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা কারোর হয়, তাহলেও কিন্তু কমন বাইলটা একটা অবস্ট্রাক্টেড হয়, এভাবে গল ব্লাডারটা অনেক সময় ফুলে যায়। সো মনে রাখবেন যে কোলাঞ্জিও কার্সিনোমা, পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, এইসব জায়গাতে কিন্তু গল ব্লাডার হাতে পাওয়া যায়, কিন্তু কার্সিনোমা গল ব্লাডারে কিন্তু গল ব্লাডার হাতে পাওয়া যায় না, কন্ট্রাক্টেড হয়ে শ্রিঙ্ক হয়ে লিভারের মধ্যে ঢুকে যায়। সো এটাই হচ্ছে কার্ভোইশিয়াস ল, যে হচ্ছে গল ব্লাডারের আশেপাশের জায়গাতে যদি ক্যান্সার বা টিউমার হয় বা কোনো ডিজিজ হয়, তাহলে অনেক সময় গল ব্লাডার পালপেবল হয়, কিন্তু গল ব্লাডারের ইটসেলফ নিজের কোনো কারণে গল ব্লাডার পালপেবল হয় না। সো এটা হচ্ছে কার্ভোইশিয়াস লস। সো কোলাঞ্জিওকার্সিনোমাতে কিন্তু পালপেবল গলব্লাডার পাওয়া যাবে, এবং কিছু টিউমার মার্কার রেজ করে। কোলাঞ্জিওকার্সিনোমাতে কারা কারা রেজ করবে? CA19-9 রেজ করবে, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন রেজ করবে, এবং CA125 রেজ করবে। ওকে, CA125, 99 এবং কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এই তিনটা রেজ করবে। সো এখানে কিন্তু বায়োপসি করতে হবে, উই হ্যাভ টু ডু বায়োপসি হিয়ার। এবং এটার জন্য ওই যেগুলো করে ট্রিপল বাইপাস এগুলো করে, এটা খুব প্রগনোসিস খুবই খারাপ, আর আলটিমেটলি সার্জিক্যাল রিসেকশন করা যেতে পারে, কিন্তু যদি মেটাস্টাসিস হয় তাহলে করা যাবে না। এইবার আরেকটা টিউমার, আরেকটা প্যানক্রিয়াসের টিউমারে আসি, সেটার নাম গ্লুকাগোনোমা। গ্লুকাগন কোন সেল থেকে সিক্রেট হয়? আলফা সেল। আলফা সেল থেকে। কারেক্ট, দেখো, আলফা সেল থেকে। তাহলে আলফা সেলের একটা টিউমার যদি হয়, সেটার নাম হচ্ছে গ্লুকাগোনোমা। তাহলে গ্লুকাগোনোমা ইজ দ্য টিউমার অফ আলফা সেল। একটা জিনিস মনে রাখবেন, যে গ্লুকাগন যখন বেড়ে যায় তখন আমাদের কি হয়? সো এখানে ইনক্রিজ গ্লুকাগন, গ্লুকাগন যখন বাড়ে তখন গ্লুকোজও বাড়ে। আর গ্লুকাগন যখন বাড়ে তখন আমাদের সেলের ওই সিএএমপি বেড়ে যায়, ইন্টেস্টাইনের সেলগুলো সিক্রেশন বাড়ায় দেয়। সো হুইচ ইনক্রিজ দ্য সিক্রেশন অফ ইন্টেস্টাইনাল সেল। ইন্টেস্টাইনই মনে করেন। সো এখানে কি হবে? ডায়রিয়া হবে। সো ডায়রিয়া হবে। তাহলে বোঝা গেল, গ্লুকাগোনোমা যদি হয় থাকে তাদের কিন্তু ডায়রিয়া হবে, কারণ সেখানে সেল থেকে সিক্রেশন বেড়ে যাবে, ডায়রিয়া হবে। একই সাথে তারা ওয়েট লসও বলবে, যেহেতু ডায়রিয়া হচ্ছে ওয়েট লস হবে। এবং একটা স্কিনে ম্যানিফেস্টেশন হুইচ ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নেক্রোটিক মাইগ্রেটরি ইরাইদেমা। নেক্রোটিক মাইগ্রেটরি ইরাইদেমা, ঠিক আছে, এটা মাথায় রাখেন। তার মানে কি? নেক্রোটিক মানে জায়গায় জায়গায় নেক্রোসিস হয়ে যাচ্ছে, মাইগ্রেটরি মানে এখন হাতে তো কালকে পায়ে, এরকম। ইরাইদেমা মানে নেক্রোসিস হচ্ছে এবং লাল লাল হচ্ছে, এবং সে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। সো নেক্রোটিক মাইগ্রেটরি ইরাইদেমা, এটা একটা ফিচার অফ গ্লুকাগোনোমা, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিন্তু আগেও কয়েকটা এরকম ফিচার পেয়েছিলাম, তাই না? যেমন ডার্মাটাইটিস হারপেটিফর্মিস, মনে আছে? ডার্মাটাইটিস হারপেটিফর্মিস নামে একটা মানে ভেসিকুলার র্যাশ হয় অনেক সময় যদি সিলিয়াক ডিজিজ কারো থাকে, তাই না? পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম নামে একটা জিনিস, এটা সাধারণত আলসারেটিভ কোলাইটিস হয়তো। একইভাবে আমরা পেলাম নেক্রোটিক মাইগ্রেটরি ইরাইদেমা, যেটা কিনা আলফা সেল, যেটা হচ্ছে গ্লুকাগোনোমার জন্য হইতে পারে। স্যার এইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় শুধুমাত্র এই কথাটা দিয়ে কিন্তু খালাস করে দেয়। এইবার আমরা আসবো স্প্লিনে।
স্প্লিনে বই থেকে অবশ্যই কজ অফ স্প্লিনোমেগালিটা আপনারা দেখবেন, এটা ইম্পর্টেন্ট, কজ অফ স্প্লিনোমেগালি। আরেকটা জিনিস আমি বলবো, এটা ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস রাপচার অফ স্প্লিন কখন হতে পারে। সো স্পন্টেনিয়াস রাপচার অফ স্প্লিন, ওকে, মনে রাখবেন এইটা হয় সাধারণত যদি এপস্টেইন বার ভাইরাস ইনফেক্টেড হয়, তাহলে এপস্টেইন বার ভাইরাস স্পন্টেনিয়াস রাপচার অফ স্প্লিন করে, এপস্টেইন বার ভাইরাস স্পন্টেনিয়াস রাপচার অফ স্প্লিন করে। এবার আসি আমরা একটু সার্জিক্যাল ব্যাপারে, সেটা হচ্ছে স্প্লিনেক্টমি কখন করি আমরা। স্প্লিনেক্টমি স্প্লিনেক্টমি কিন্তু সাধারণত করা হয় দুই সেটিং এ, না, একটা হচ্ছে ইলেকটিভ আর একটা হচ্ছে ইমার্জেন্সি। ইমার্জেন্সিতে একটাই, সেটা হচ্ছে যদি ট্রমা হয়, রাপচার হয়, যদি ট্রমা হয় বা স্প্লিনিক রাপচার হয়, শ্যাটার্ড স্প্লিন মানে ফিফথ গ্রেডের স্প্লিনিক ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা স্প্লিনেক্টমি করে দিব। এবং এইটা যখন করব তখন, আচ্ছা পরে বাকিটা আসবো। আর ইলেকটিভ কখন করি, ইলেকটিভ কিন্তু আমরা জানি, আপনারা একটা ইন্ডিকেশন বলেন তো ইলেকটিভ স্প্লিনেক্টমি আপনারা দেখছেন বা শুনছেন, কেউ বলতে পারবেন? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, ভাই ঠিক বলছেন, থ্যালাসেমিয়া। আমরা জানি থ্যালাসেমিয়া হলে কি হয়, স্প্লিন অনেক বড় হয়ে যায়, তাই না? স্প্লিনটা অনেক বড়, ইভেন স্প্লিনটা রাইট ইলিয়াক ফসা পর্যন্ত চলে আসতে পারে, সেই লেফট কোস্টাল মার্জিন থেকে শুরু করে অনেক বড় হয়ে যেতে পারে। এটার কারণে কি হয় জানেন, স্প্লিনের মধ্যে ব্লাডের সিকুয়েস্ট্রেশন হয়। তার মানে স্প্লিনটা এত বড় হয়ে গেছে যে এর মধ্যে ব্লাড যখন ভরতেছে 4-5 লিটার ব্লাড বা 2-3 লিটার ব্লাড স্প্লিনের মধ্যেই থাকতেছে সবসময়। সো এই ব্লাডটা কিন্তু অকেজো হয়ে যাচ্ছে, তাই না? এই ব্লাডটা কিন্তু আমাদের শরীরে থেকেও নেই, কারণ ওই স্প্লিনের মধ্যে জমা থাকতেছে, সিকুয়েস্টার্ড হচ্ছে। তো এই সিকুয়েস্ট্রেশনের জন্য কিন্তু এনিমিয়া তৈরি হচ্ছে। ফর দ্যাট রিজন আমি যদি স্প্লিনেক্টমি করে দিই, তাহলে কিন্তু ওর ওর মানে ব্লাড ফিজিওলজি আগের থেকে ভালো হবে। সো থ্যালাসেমিয়া হয়, অথবা হেরিডিটারি স্ফেরোসাইটোসিস যদি কারো থাকে, তাই না? এই স্ফেরোসাইটস গুলো স্প্লিনের মধ্যে ভেঙে যায়, স্প্লিনটা কেটে দিলে ওর তখন হিমোলাইসিস কমে যায় স্ফেরোসাইটোস যদি থাকে। অথবা কারো যদি হাইপার স্প্লেনিজম থাকে, হাইপার স্প্লেনিজম। হাইপার স্প্লেনিজম মানে কি? হাইপার স্প্লেনিজম মানে হচ্ছে যে একজনের স্প্লিনোমেগালি আছে এবং তার প্যানসাইটোপেনিয়া আছে, এবং তার স্প্লিনটা ফেলে দেওয়ার পর ওর প্যানসাইটোপেনিয়া না হয়ে কোনো একটা জিনিস ভালো হয়ে গেছে, হয়তো আরবিসি, ডাব্লিউবিসি অথবা প্লাটেলেট অথবা সবই ভালো হয়ে গেছে। সো এইটা হচ্ছে হাইপার স্প্লেনিজম, মানে দেয়ার ইজ প্যানসাইটোপেনিয়া অ্যান্ড এনলার্জ স্প্লিনোমেগালি অ্যান্ড কারেকশন অফ প্যানসাইটোপেনিয়া আফটার স্প্লিনেক্টমি। এই টোটাল জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইপার স্প্লেনিজম। সো হাইপার স্প্লেনিজম যদি থাকে, সেটার কারণেও কিন্তু আমাকে অনেক সময় স্প্লেনেক্টমি করা লাগতে পারে। তো এই স্প্লেনেক্টমি যদি করি, এইটার ইনসিশন দিব আমি হচ্ছে লেফট সাবকোস্টাল অথবা ল্যাপারোস্কোপি করব। কিন্তু যদি ইমার্জেন্সি হয়, সেটা কিন্তু আপার মিডলাইন দিতে হবে আমাকে, কারণ ওর সাথে কিন্তু অন্যান্য অ্যাসোসিয়েটেড ইনজুরিও থাকতে পারে, গাট ইনজুরি থাকতে পারে, সেগুলো আছে কিনা দেখার জন্য আমার হচ্ছে আপার মিডলাইন ইনসিশন দিতে হবে। ওকে, আপার মিডলাইন ইনসিশন দিতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে স্প্লিনের এই অংশটা মনে হয় আমরা বললাম। এখন স্প্লিন একটু মনে করেন করলে স্প্লিনের কোন কোন জায়গাকে আমাকে খেয়াল রাখতে হবে, কোন কোন জায়গায় ইনজুরি হলে গ্যাঞ্জাম হবে, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে স্প্লিনের হাইলাম। কারণ হাইলামে স্প্লিনিক ভেসেলস আছে, তাই না? এগুলোতে যদি উল্টাপাল্টা হয় তাহলে এখান থেকে ব্লিডিং হতে পারে। সো মাথায় রাখতে হবে এখান থেকে ব্লিডিং হতে পারে। প্লাস হাইলামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস, টেইল অফ প্যানক্রিয়াস। প্লাস আরেকটা জিনিস স্প্লিনিক আর্টারি থেকে আসে, সেটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এইটাও আমাদের খেয়াল রাখতে হবে। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, এগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, টেইল অফ দ্য প্যানক্রিয়াস, হাইলাম অফ দ্য স্প্লিন। মনে করেন আমি ঠিক মতো হাইলামটা বাঁধতে পারলাম না, সেখানে কিন্তু স্প্লিনিক আর্টারি এবং ভেনের মধ্যে ফিস্টুলা হয়ে যেতে পারে, ফিস্টুলা হতে পারে, ধরতে পারলাম না, হিমোরেজ হতে পারে, তাই না? আমি কমপ্লিকেশন গুলো একবারে বলে দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখতে পারলে ফিস্টুলা হবে, হেমোরেজ হবে। টেইল অফ দ্য প্যানক্রিয়াস, আমি ঠিক মতো বাঁধতে পারলাম না, ইনজুরি করে দিয়ে আসলাম, প্যানক্রিয়াটাইটিস হবে, অথবা প্যানক্রিয়াটিক ফিস্টুলা হবে। মানে স্কিনের সাথে প্যানক্রিয়াটিক জুস স্কিন দিয়ে বের হয়ে আসবে, সোজা কথা, প্যানক্রিয়াটিক
ফিস্টুলা হবে। আর যদি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি হয়, তার মানে হচ্ছে স্প্লিনিক আর্টারি থেকে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, এরা কোথায় সাপ্লাই দেয়? এটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাককে সাপ্লাই দেয়। ওকে, তাই মনে করেন যে এই জায়গাটায় শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দিচ্ছে, এটা কেটে গেল, কেটে গেলে এই জায়গাটা ইস্কেমিয়া হবে, সরি, এই জায়গাটা হবে ইস্কেমিয়া, ইস্কেমিয়া হয়ে এই জায়গাটা ডায়ালেটেড হয়ে যাবে, এই জায়গায় মাসেল টোন নষ্ট হয়ে যাবে, ডায়ালেট হয়ে যাবে। সো যদি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কেটে যায়, তাহলে প্রথম কথা হচ্ছে হিমোরেজ হতে পারে, অথবা হতে পারে অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেশন। ওকে, তার মানে গ্যাস্ট্রিক মানে স্টোমাকটা বড় হয়ে গেছে, স্টোমাক যখন বড় হয়ে যাবে তখন কিন্তু স্টোমাকের মধ্যে খাওয়া জমতে থাকবে, খাওয়া কিন্তু পেরিস্টালসিসের নিচে নামবে না, সো অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যাবে, অনেকটা স্টোমাক বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো হয়ে যাবে, ঠিক আছে? সো এইগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা অনেক সময় কিন্তু এনজি টিউব দিই, এটার জন্য আমি এনজি টিউব দিয়ে রাখি, 10-12 দিন এনজি টিউব দিয়ে রাখি, আলটিমেটলি অ্যাকিউট ফেজটা চলে যায়, পরে এনজি টিউব খুলে দিই। তো আমাকে বাকিগুলো হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেসেলগুলো ভালো করে আমাকে বাঁধতে হবে, টেল অফ দ্য প্যানক্রিয়াসে সাবধানে আমাকে এখানে ডিসেক্ট করতে হবে যাতে প্যানক্রিয়াসে কোনো ইনজুরি না হয়। হাইলামের ক্ষেত্রে আমাকে স্প্লিনিক আর্টারি ভেইন আলাদাভাবে আমাকে ক্ল্যাম্প করতে হবে, এইসব কাহিনী। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে থ্রোম্বোসাইটোসিস হয়। কেন থ্রোম্বোসাইটোসিস হয় আমাকে একটু বোঝান তো কেউ, বা আপনারা কেউ জানেন কিনা? থ্রোম্বোসাইটোসিস হয় হচ্ছে, মনে করেন যে আমরা জানি আমাদের প্লাটিলেট গুলো হচ্ছে 4 থেকে 5 দিন বাঁচে, কিন্তু এগুলোর মূলত ডিস্ট্রাকশন হয় হচ্ছে স্প্লিনের ভেতর যে, স্প্লিনের ভেতর যে প্লাটিলেট গুলো ডিস্ট্রয়েড হয়, কিন্তু স্প্লিন যখন থাকে না তখন প্লাটিলেট গুলো ডিস্ট্রাক্টেড হতে পারে না, তখন যার ফলে থ্রোম্বোসাইটোসিস হয়। অনেক সময় দেখা যায় যে প্লাটিলেট কাউন্ট 8-10 লাখ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই থ্রোম্বোসাইটোসিস হলে এটা প্রিভেনশনের জন্য অ্যাসপিরিন লাগে, কিন্তু অ্যাসপিরিন। সরি, ঠান্ডা লাগছে প্রচন্ড, এখনো সারতেছে না, নট শিওর কেন। ওকে, তো এটা হচ্ছে অ্যাসপিরিন দিতে হবে, তাহলে মাথায় রাখেন থ্রোম্বোসাইটোসিস হয় এবং অ্যাসপিরিন দিতে হবে, ঠিক আছে? ইন্টারাপশন, সরি। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কি হলো যে এখন পর্যন্ত যে জিনিসগুলো আমরা বুঝলাম যে থ্রোম্বোসাইটোসিস কেন হচ্ছে, যেহেতু আমার থ্রোম্বোসাইটোসিস গুলো ভাঙতে পারতেছে না। আরেকটা ব্যাপার হয় সেটা আমরা জানি, সেটা হচ্ছে ইনফেকশন উইথ এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো দিয়ে ইনফেকশন হয়। কারা কারা আছে সেটা হচ্ছে নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস আর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। মূলত এই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো এগুলো হচ্ছে স্প্লিনে নষ্ট হয়, কিন্তু স্প্লিন না থাকার কারণে এইগুলো দিয়ে আমার হচ্ছে ইনফেকশন বেশি হয়। তো এই ইনফেকশনটা প্রিভেন্ট করার জন্য আমরা যদি ইলেকটিভ স্প্লিনেক্টমি করি, তাহলে বিফোর 7 days আমরা ভ্যাকসিন দিই, তাই না? বিফোর 7 days আমরা ভ্যাকসিন দিই, কিন্তু যদি ইমার্জেন্সি করি তাহলে আফটার 7 days দিব। ইমার্জেন্সি করলে তো আমি আর সময় পাচ্ছি না, স্প্লিন ইনজুরি হয়ে গেছে, তো ইমার্জেন্সি করলে আফটার 7 days দিব। আরেকটা ব্যাপার, এইগুলোর এগেনস্টে কিন্তু প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক লাগে। কি কি অ্যান্টিবায়োটিক দিব আমরা? অ্যান্টিবায়োটিক প্রোফাইলেকটিক আমরা দিতে পারি পেনিসিলিন লাইফ লং অথবা ইরিথ্রোমাইসিন। ওকে, পেনিসিলিন অথবা ইরিথ্রোমাইসিন এইগুলা আমরা হচ্ছে লাইফ লং দিতে পারি। কাদেরকে দিব সাধারণত? যদি মোর দ্যান 50 years এজ হয় অথবা লেস দ্যান
16 ইয়ার, তার মানে 16 বছরের নিচে অথবা 50 বছরের উপরে কারোর যদি স্প্লিনেক্টমি করা হয় তাকে কিন্তু পেনিসিলিন অথবা ইরিথ্রোমাইসিন দিতে হবে। ওকে, তাহলে এর থেকে এর মধ্যে যে মনে করেন যদি বলি 18-20 বছরের কাউকে দেয়া লাগবে না, তাহলে 16 নিচে অথবা 50 উপরে তাদের যদি কারোর হচ্ছে স্প্লিনেক্টমি করা হয় তাদেরকে কিন্তু পেনিসিলিন অথবা ইরিথ্রোমাইসিন প্রোফিল্যাক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। আরেকটা কোশ্চেন খুবই আসে, সেই কোশ্চেনটা হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাসপিরিন দিতে হবে, কিন্তু অ্যাসপিরিনটা কিন্তু লাইফ লং দিতে হবে। অ্যাসপিরিন লাইফ লং চলবে, কারণ অ্যাসপিরিন একটা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। অ্যাসপিরিন যদি লাইফ লং না দিই তাহলে কিন্তু ওই প্লাটিলেট গুলো কিন্তু ওর থ্রম্বোসাইটোসিস পরে করে দিবে, কোয়াগুলেশন করে দিবে বিভিন্ন জায়গায়, ডিভিয়েন্ট থ্রম্বোসিস এগুলো তৈরি হবে। তো লাইফ লং অ্যাসপিরিনও দিতে হবে আমাদেরকে। তাহলে কতগুলো জিনিস বুঝলাম যে একটা স্প্লিনেক্টমি কেন আমরা করি, কেন আমরা ইলেকটিভ স্প্লিনেক্টমি করি, কখন আমরা ইমার্জেন্সি করি, আর স্প্লিনেক্টমি করলে মূলত কি কি কমপ্লিকেশনস হতে পারে, এবং স্প্লিনেক্টমি করার পর যে থ্রম্বোসাইটোসিস হয় এটার জন্য অ্যাসপিরিন দিতে হবে আমাদের, আমার এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় সেগুলোর এগেইনস্টে আমাকে প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি 50 উপরে হয় অথবা 16 বছরের নিচে হয়। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। সাথে হচ্ছে ভ্যাকসিনও দিতে হবে কিন্তু আমাদেরকে 7 দিন আগে অথবা 7 দিন পরে। এখন খুবই ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন আসে, সেটা হচ্ছে পোস্ট স্প্লিনেক্টমি ব্লাড ফিল্ম চেঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্প্লিনেক্টমির পর ব্লাড ফিল্মে কি কি চেঞ্জ আসে। দেখেন যে মূলত যে একটা স্প্লিনেক্টমির পরে আসলে ব্লাডে, আমি একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের ব্লাডগুলো কিন্তু ভেঙে যায় স্প্লিনের ভেতরে, তাই না? সো যদি আমি এবং আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে আমার ব্লাডের যে ভাঙা মালপাতিগুলো আছে বিভিন্ন সময় অন্যান্য জায়গায় হেমোলাইসিস হয়ে যেই জিনিসগুলো আসে ওরা কিন্তু স্প্লিনের মধ্যে ওকে ছেকে ওগুলোকে আলাদা করে ফেলে। সো এই জিনিসগুলা যেগুলো আগে ব্লাডে ছিল না, স্প্লিনেক্টমি করার পরে কিন্তু এই ব্লাডের মানে ভাঙ্গা কণাগুলা আমরা খুব বেশি দেখতে পাবো। সো এগুলোকে ইনক্লুশনস বডি বলে, মানে ব্লাডের ভাঙ্গা টুকরাগুলো বেশি দেখতে পাবো, যেগুলো আগে স্প্লিন খেয়ে ফেলতো সেই স্প্লিন আর খেতে পারছে না, স্প্লিনকে আমি ফেলে দিছি, সো এইগুলো বের হয়ে আসবে। সো প্রথমে যেটা আসে সেটা আমরা সবাই জানি, সেটা থ্রোম্বোসাইটোসিস হয়। তাহলে স্প্লিনেক্টমি পরে ব্লাড পিকচার যদি দেখি তাহলে সেখানে দেখবো প্লাটলেট কাউন্ট অনেক বেড়ে গেছে। সেখানে আমরা দেখবো লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিসের মধ্যে নিউট্রোফিল সবচেয়ে বেশি বাড়ে। নিউট্রোফিল হচ্ছে প্রথমে, সবার প্রথমে, মানে প্রথম দিন থেকে নিউট্রোফিল বাড়া শুরু করে। মনে করেন এরকম দিল যে প্রথম দিনে কোনটা বাড়বে, তখন কিন্তু নিউট্রোফিল হবে, তখন যদি মনোসাইট লিম্ফোসাইট থাকে সেগুলো দেয়া যাবে না। তো প্রথমে নিউট্রোফিল বাড়ে, তারপরে লিম্ফোসাইট বাড়ে, তারপরে মনোসাইট বাড়ে। ওকে, তাহলে নিউট্রোফিল হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বেশি কারেক্ট অ্যান্সার যদি খুব ইনিশিয়াল থাকে, বাট তা না হলে হবে লিউকোসাইটোসিস। মানে যদি 4-5 দিন পরে দেখা যায় তাহলে লিউকোসাইটোসিস পাবো আমরা সেখানে, বা সেখানেও কিন্তু নিউট্রোফিল যদি থাকে আলাদাভাবে এবং ডেটটা যদি কম থাকে কম সময়ের মধ্যে তাহলে আমরা নিউট্রোফিলের সাথে যাবো, ঠিক আছে? সো লিউকোসাইটোসিস হয়, সব কম্পোনেন্টই বাড়ে কিন্তু নিউট্রোফিল হচ্ছে সবার আগে বাড়ে। আর আরবিসি নর্মাল থাকবে মানে সংখ্যা, কিন্তু ইনক্লুশন বডি পাবো আমরা, আমি যেটা বলছিলাম ইনক্লুশন বডি থাকে। ইনক্লুশন বডিগুলোর নাম কি? হাওয়েল জলি বডি, প্যাপেনহেইমার বডি, এর নামগুলো জানলেই হবে। হাওয়েল জলি, প্যাপেনহেইমার, পেন্সিল সেল পাওয়া যাবে, টার্গেট সেল পাওয়া যাবে, এবং যখন রেটিকুলোসাইট পাওয়া যাবে, এটা মাথায় রাখবেন, রেটিকুলোসাইট পাওয়া যাবে। অনেক সময় অনেক রেটিকুলোসাইটও দেখা যায় যে স্প্লিনের মধ্যে থেকে গেছে, সেটাও থাকবে না। সো হাউল জলি বডি থাকবে, প্যাপেনহেইমার বডি থাকবে, পেন্সিল সেল, টার্গেট সেল, রেটিকুলোসাইট থাকবে, সাথে লিউকোসাইটোসিস থাকবে, থ্রোম্বোসাইটোসিস থাকবে। এখান থেকে কিন্তু প্রশ্ন মানে 1 বছর 2 বছর পর পরই আসে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবার আমরা আসি হচ্ছে আমরা গেলাম যতটুকু শেষ করলাম আর কি। এবার আমরা আসবো হচ্ছে স্টমাকে, ঠিক আছে? স্টমাকে আসবো। তো স্টমাকের মূল আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে? গ্যাস্ট্রাইটিসটা খুব ইম্পর্টেন্ট সার্জারির জন্য, কারণ গ্যাস্ট্রাইটিস যে কাহিনী, গ্যাস্ট্রাইটিস দিয়ে পারফোরেশন, গ্যাস্ট্রাইটিস দিয়ে খাওয়া দাওয়া, সো গ্যাস্ট্রাইটিসটা আমাদেরকে জানতে হবে। সো গ্যাস্ট্রাইটিস আছে হচ্ছে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে? সে মানে অনেকগুলো টাইপ আছে, টাইপগুলোর মধ্যে ফার্স্টে হচ্ছে টাইপ এ গ্যাস্ট্রাইটিস,
টাইপ এ। সো টাইপ এ গ্যাস্ট্রাইটিস হচ্ছে অটো ইমিউন, মাথায় রাখবেন এ ফর অটো ইমিউন, ঠিক আছে? টাইপ এ গ্যাস্ট্রাইটিস অটো ইমিউন। তাহলে অটো ইমিউন সেল কার এগেনস্টে তৈরি হয়? অটো ইমিউন এগেইনস্ট প্যারাইটাল সেল। মনে করেন প্যারাইটাল সেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাহলে কি আমার প্যারাইটাল সেল কাজ করতে পারবে? পারবে না। সো প্যারাইটালের এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হচ্ছে তখন রিডিউস এই সেল সিক্রেশন, তাই না? অ্যান্ড রিডিউস ইনক্রিজিং ফ্যাক্টর, কারণ প্যারাইটাল দিয়ে এগুলো তৈরি হয়। তাহলে ইনক্রিজিং ফ্যাক্টর যদি কমে তাহলে রিডিউস ভিটামিন বি12, ভিটামিন বি12 কমে গেলে এখানে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্যারাইটাল সেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে যেটা এই সেল সিক্রেশনটা কমাই দিছে এবং ইন্ট্রেসিং ফ্যাক্টর সিক্রেশন কমাই দিছে। ইন্ট্রেসিং ফ্যাক্টর কমার জন্য বি12 কমে গেল, মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়ে গেল। আর এই সেল যে কমছে এর ফলে কি হচ্ছে দেখেন, আমরা জানি যে ইনক্রিজ গ্যাস্ট্রিন রিলিজ, কারণ একটা এই যে ফিডব্যাক হাইড্রোক্লোরিক অ্যাসিড নাই, আমরা জানি গ্যাস্ট্রিক মিউকোসাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেল সিক্রেট করতে, অ্যাসিড সিক্রেট করতে হেল্প করে, বা ও প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে গ্যাস্ট্রিন। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ আসতেছে না, কারণ প্যারাইটালের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, যার ফলে গ্যাস্ট্রিন রিলিজটা বেড়ে যাবে। এই গ্যাস্ট্রিনটা কি করবে তখন? ওয়ার্ক অন এন্টারোক্রোমাফিন সেল। ওকে, তাহলে এন্টারোক্রোমাফিন সেলের উপর কাজ করবে। গ্যাস্ট্রিনটা তখন প্যারাইটালের উপর কাজ না করে, কারণ প্যারাইটাল তো কাজ করে লাভ হচ্ছে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বের হচ্ছে না, তখন ও গ্যাস্ট্রিনটা এন্টারোক্রোমাফিনের উপরও কাজ করে, করে কি করে? কজ অ্যাডিনোমা। তাহলে বোঝা গেল কি যে তাহলে টাইপ এ গ্যাস্ট্রাইটিস এটা একটা অটোইমিউন গ্যাস্ট্রাইটিস এবং এটা প্যারাইটাল সেলের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয় এবং তারা কি করে? এই সেল সিক্রেশন কমায় দেয় এবং ইন্ট্রেসিং ফ্যাক্টর কমানোর মাধ্যমে ভিটামিন বি12 কমে, যার ফলে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। আবার এই সেল যখন কমে গেল তখন একটা নেগেটিভ ফিডব্যাকের কারণে আসলে একটা পজিটিভ ফিডব্যাক, মানে এই সেল যেটা কমে গেছে এটা এই কারণে গ্যাস্ট্রিন বাড়ে, ইট ইজ এ নেগেটিভ ফিডব্যাক। তো এটা কমে যাওয়ার কারণে গ্যাস্ট্রিন বেড়ে গেল, কিন্তু গ্যাস্ট্রিন যখন কাজ করলো তখন তো আর প্যারাইটালের উপর কাজ করে কাজ হচ্ছে না, ও এন্টারোক্রোমাফিনের উপর কাজ করে অ্যাডিনোমা বা টিউমার তৈরি করতেছে। এই অ্যাডিনোমা থেকে আলটিমেটলি ক্যান্সার হয়ে যেতে পারে। তো এটা খুব খারাপ জিনিস। অটোইমিউন গ্যাস্ট্রাইটিস থেকে তার মানে ক্যান্সার হইতে পারে বা টিউমার হইতে পারে। নেক্সট ওয়ান ইজ টাইপ বি। টাইপ বি হচ্ছে ইনফেকশন। কি ইনফেকশন? আমরা জানি হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থেকে যেটা হয়, এরা কি করে? এরা করে হচ্ছে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস। অ্যান্ট্রাম মানে নিচের দিকে থাকে অ্যান্ট্রাম, এখানে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস করে। অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস ওরা অ্যান্ট্রামে কি করে জানেন? অ্যান্ট্রামে ওরা করে হচ্ছে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া। ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া মানে কি? মানে হচ্ছে স্টমাকের মধ্যে স্টমাকের সেল না হয়ে ইন্টেস্টাইনের মতো সেল তৈরি হয়ে যাবে, মানে মনে করেন স্মল ইন্টেস্টাইনের মতো হবে। তো স্টমাকে কিন্তু স্পেশালি বেশি মিউকোস সিক্রেশন হয়, কিন্তু ইন্টেস্টাইনে এত বেশি হয় না। তো যখন ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হয়ে যায় তখন কিন্তু রিডিউস মিউকোস সিক্রেশন হয়। ওকে, যখন ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হয়ে যাচ্ছে তখন মিউকাস সিক্রেশনটা কমে যাচ্ছে, আর মিউকাস সিক্রেশনটা কমে যাওয়ার কারণে সেখানে আলসারেশন হয়ে যাচ্ছে। তো এটাই কাহিনী। তাহলে টাইপ বি ইনফেকশন হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি অনেকগুলো কাজ করে, আমরা জানি যে শুধুমাত্র একটাই না, তারা ও অ্যামোনিয়া প্রডিউস করে, ইউরিয়া প্রডিউস করে, ওর ভিতরে একটা অ্যাসিডিক মিডিয়াটাকে নষ্ট করে দেয়, এইসব তো আছেই। সেই সাথে ওরা ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া করে, আর ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া করলে সেখানে মিউকাস সিক্রেশন কমে যায়, যার ফলে আলসারেশন হয়। শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড একাই আপার হ্যান্ড নিয়ে নেয়, যার ফলে আলসারেশন হয়ে যায়। আরেকটা গ্যাস্ট্রাইটিস আছে রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস, তাই না? রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস এটা অনেকটা রিফ্লাক্স এসোফেজাইটিসের মতো। যেমন স্টমাকের মালপাতি যখন এসোফেগাসে উঠে যায় সেটাকে রিফ্লাক্স এসোফেজাইটিস বলে। ঠিক একইভাবে ডিওডেনাম থেকে বাইল কন্টেইনিং প্রোডাক্ট মানে অ্যালকালাইন প্রোডাক্ট যখন হচ্ছে চলে যায় স্টমাকের মধ্যে সেটা হচ্ছে রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস। মানে বাইল কন্টেইনিং ফুড ফ্রম দ্য ডিওডেনাম টু দ্য স্টমাক যাচ্ছে, ঠিক আছে? তো রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস আমরা যদি এন্ডোস্কোপি করি সেখানে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ফোভিওলার হাইপারপ্লাসিয়া। তাহলে এটা মাথায় রাখবেন, ফোভিওলার হাইপারপ্লাসিয়া। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা জানি যে স্টমাকের ভেতরে যে এই মিউকস লেয়ারটা
ওখানে মনে করেন এইভাবে মিউকাস লেয়ার, এখানে কিছু গ্যাস্ট্রিক পিট থাকে, আপনারা মনে আছে কিনা আছে যে এইরকম করে নিচ দিয়ে এইরকম ঘুটে ঘুরে এই যে এরকম এরকম সেল থাকে, এরকম গর্ত গর্ত হয়ে এখানে এখানে প্যারাইটাল সেল থাকে। তো এখানে ফোভিওলার নামে এক ধরনের সেল থাকে, এই ফোভিওলার সেলগুলোতে হাইপারপ্লাসিয়া হয়। সো ফোভিওলার হাইপারপ্লাসিয়া হবে রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিসে। মনে রাখতে হবে একটা জিনিসই, সেটা হচ্ছে রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিসে ফোভিওলার হাইপারপ্লাসিয়া হয়। মনে করেন কোথাও দিল যে এন্ডোস্কোপি করে আমি পেলাম ফোভিওলার হাইপারপ্লাসিয়া, এখানে কি হয়েছে? এখানে রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস হয়েছে। আচ্ছা, আরেকটা হতে পারে ইরোশন বা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। এটা কেন হয় বলেন তো? যদি একটা কারণ বলা হয় সেটা সে বলবে এনএসএআইডি, আমরা জানি এনএসএআইডি তে হয়, অথবা অ্যালকোহল। এটা হলে ইরোসিভ হয়। এবার স্ট্রেস আলসার, আরেকটা আলসার হচ্ছে স্ট্রেস আলসার। দেখেন, স্ট্রেস আলসার মানে একটা মানুষ যখন কোনো স্ট্রেসে পড়ে, একটা মানুষ যদি কোনো হাইপোভলিমিক শকে পড়ে, মনে করেন কেউ শকে চলে গেছে অথবা স্ট্রেসে গেছে, তখন কি হয় জানেন? ওর ব্লাড গুলো সব ভাইটাল অর্গানে চলে যায়, বাট আমার গাট থেকে ভাইটাল অর্গানে বেশি ব্লাড সাপ্লাই দেয়। সো রিডিউস ব্লাড সাপ্লাই ইন গাট অর স্টমাক হোয়াটএভার, যার ফলে মিউকোসাল শেডিং হয়। যখন গাটে ব্লাড সাপ্লাই কমে গেছে, মিউকোসাল শেডিং হয়। এই মিউকোসাল শেডিং থেকেই আলটিমেটলি আলসার হয়। ওকে, তাহলে বোঝা গেল যখন শক স্ট্রেসে থাকে তখন বডি চায় কি ভাইটাল অর্গানগুলোতে ব্লাড দিতে, তার থেকে নন ভাইটাল যেমন স্কিন এবং ইন্টেস্টাইন এগুলোতে ব্লাড ফ্লো কমায় দেয়, যার ফলে সেখানে মিউকোসাল শেডিং হয় এবং সেখান থেকে আলসার হয়। সো এটা মাথায় রাখেন, স্ট্রেস আলসারের কাহিনী হচ্ছে এইটা। আরেকটা ডিজিজ আছে, এটার নাম হচ্ছে মিনেট্রিয়ার্স ডিজিজ। হ্যাঁ, মিনেট্রিয়াস ডিজিজ হচ্ছে একটা ডিজিজ যেখানে গ্যাস্ট্রিক মিউকোসাতে হাইপারট্রফি হয়। তার মানে দেখেন এই যে এখানে যে ফোভিওলার সেল মিউকোস, যেখান থেকে মিউকোস সিক্রেশন হবে সেই জায়গাগুলো বড় হয়ে যাবে। সো এখানে কি হচ্ছে? গ্যাস্ট্রিক মিউকোসা হাইপারট্রফি, মিউকোসা হাইপারট্রফি। আচ্ছা, মিউকোসা থেকে কি বের হবে? মিউকোসাল সেল থেকে মিউকাস বের হবে, তাই তো নাকি না? সো ইনক্রিজ মিউকাস সিক্রেশন। ওকে, এবং এই মিউকোসার সেলগুলো কি করে? এই মিউকোসা সেলগুলো মনে করেন এইখানে এইখানে যদি আঁকি, এখানে জায়গায় জায়গায় মিউকাস সেল, আর জায়গায় এখানে কোনো একটা প্যারাইটাল সেল আছে একটা, আবার এখানে মিউকোসাল সেল, একটা প্যারাইটাল সেল। তো এই সেলগুলো হাইপারট্রফি হয়ে প্যারাইটাল সেলকে চাপ দেয়, চাপ দিয়ে প্যারাইটাল সেলকে নষ্ট করে দেয়, যার ফলে and cause pressure on প্যারাইটাল সেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে মিউকোস হাইপারট্রফি প্রথম হচ্ছে মিউকোসাল যে সেল, মিউকোস মেমব্রেনের যে এপিথেলিয়াম গুলো আছে, ওটা কথা যে কলামনার এপিথেলিয়াম গুলো আছে সেখানকার হাইপারট্রফি হবে, যার ফলে মিউকোস সিক্রেশন বাড়বে, কিন্তু ওই কলামনার সেলগুলা আমার প্যারাইটাল সেলকে চাপ দিবে, চাপ দিয়ে কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন কমায় দিবে, ডিক্রিজ এই সেল সিক্রেশন। সো এটা উল্টা হয় আর কি, অন্যান্য জায়গায় আলসার হচ্ছে কিন্তু এখানে আলসার হচ্ছে না, মিউকাস প্রোডাকশন বাড়তেছে। ঝামেলা একটাই, ইট ইজ এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। সো যদি দেখি যে ম্যালিগনেন্সি ইমিনেন্ট, ম্যালিগনেন্সি হয়ে যাচ্ছে বা অবস্থা খারাপ, এন্ডোস্কোপি করে দেখলাম, তখন কিন্তু সার্জিক্যাল রিসেকশন লাগবে, মানে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি টাইপের লাগে। সার্জিক্যাল রিসেকশন মে রিকোয়ার, কিন্তু জেনারেলি না, ইউজুয়ালি কিন্তু সার্জিক্যাল রিসেকশন না, ইউজুয়ালি ওই যে তেমন কোনো ট্রিটমেন্টই নাই। অনেক সময় এনএসএআইডি দেয় অনেকে এটার জন্য, জানি না কেন, তো দিতে পারে। কিন্তু মূলত যদি দেখি যে ম্যালিগনেন্সি, ইমিনেন্ট ম্যালিগনেন্সি আছে, বা আমি যদি এন্ডোস্কোপি করে দেখি যে সাসপিশিয়াস লেশন সাথে মিনেট্রিয়াস ডিজিজ আছে, সেখানে কিন্তু আমাকে সার্জিক্যাল রিসেকশন করা লাগবে। তাহলে গেল আমাদের, আমরা প্রায় মানে অনেক দূরই পড়ে ফেলছি আজকে, মানে বেশি বাকি নাই আর, খুশির খবর। সো এইবার আমরা ক্যান্সারের কথা, স্টোমাকে ক্যান্সার কি কি আছে যদি মোদ্দা কথায় ভাগ করি, দুই ধরনের, একটা হচ্ছে ডিফিউজ, আরেকটা হচ্ছে ইন্টেস্টাইনাল। একটা জিনিস মনে রাখবেন, ডিফিউজ হচ্ছে খারাপ, পুয়ার প্রগনোসিস, ডিফিউজে পুয়ার প্রগনোসিস। ওকে, আর ইন্টেস্টাইনাল একটা হিসাব করে লাভ নাই। এখন যদি আমরা এখন ট্রিটমেন্ট দিই, কি ট্রিটমেন্ট দিব দেখেন, এখানে একটা স্টোমাক আঁকি আমরা। মনে করেন
যে এই যে কার্ডিয়াক তো কার্ডিওএসোফেজিয়াল জাংশন, এখান থেকে যদি গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনের লেস দেন 5 সেন্টিমিটারের মধ্যে টিউমার থাকে, ইফ the tumor is within less than 5 centimeter of gastroesophageal junction, less than 5 centimeter of gastroesophageal junction, তাহলে আমাকে কিন্তু টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে হবে। ওকে, তার মানে যদি টিউমারটা উপরের দিকে হয় এবং যদি ফান্ডাসে হয়, মনে করেন উইদিন লেস দেন 5 সেন্টিমিটার অফ দ্য গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন এর মধ্যে হয়, তাহলে মানে এই ডিসটেন্সটা যদি লেস দেন 5 সেন্টিমিটার হয়, তাহলে আমাকে টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে হবে, পুরো স্টমাকটা ফেলে দিতে হবে। কিন্তু যদি তা না হয়, যদি মোর দেন 5 সেন্টিমিটার হয়, তাহলে কি করতে হবে? পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করব, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ, এটা মনে রাখবেন নামটা, লেভেল 2 লিম্ফেডিনেক্টমি। ওকে, তাহলে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি যদি মোর দেন 5 সেন্টিমিটার হয় এই জায়গায়, তাহলে এই পুরো জায়গাটা হলে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করব। কিন্তু যদি আমাকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনের কাছে থেকে হয়, তাহলে সেখানে আমাকে করতে হবে টোটাল গ্যাস্ট্রেক্টমি, পুরো স্টমাকটা ফেলে দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এইটা যদি করি, আমরা মনে করেন পার্শিয়াল করলাম বা আমি যেটাই করি, সেখানে কিন্তু আমাকে ফিডিং অপশন আছে, চেঞ্জ হবে। যেমন সেখানে ফিডিং করতে হবে আমাকে ইনিশিয়ালি ফিডিং জেজুনোস্টমি দিয়ে, যতক্ষণ না পর্যন্ত ঘা না শুকাইতেছে, ফিডিং জেজুনোস্টমি। এটাই ভালো, যেহেতু আমি একটা অপারেশন করব, ওইটা করার সময় আমি জেজুনো আমি একটা ফুটা করে দিয়ে আসবো, ফিডিং জেজুনোস্টমি করে দিয়ে আসবো। আর যদি কোনো কারণে ইনিশিয়ালি ফিডিং জেজুনোস্টমি না করা হয়, তখন ভুলে গেছি, তখন করতে হবে হচ্ছে নেসো জেজুনাল টিউব। বারবার দেখতে হবে এগুলো, বুঝছেন, বারবার পড়তে হবে, বারবার দেখতে হবে, তাহলে এগুলো মাথায় আসবে। আদারওয়াইজ কিন্তু মাথার উপর দিয়ে আস্তে আস্তে চলে যাবে, দেখবেন। মানে এটা ঝামেলা আর কি, এটা ওভারঅল ব্যাপারটা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্নিশাস অ্যানিমিয়া। এটা এক ধরনের গ্যাস্ট্রাইটিস। এখানে কিন্তু অ্যান্টিবডি এগেনস্ট ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের এগেনস্টে, মানে আগে ছিল প্যারাইটাল সেলের এগেনস্টে, কিন্তু এটা কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যার ফলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়, যার ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে। একই সাথে এখানে কিন্তু গ্যাস্ট্রিক অ্যাট্রফি হয়, গ্যাস্ট্রিক অ্যাট্রফি হয়, এবং এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। তাহলে স্টোমাকে দুইটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন পেলাম, একটা মিনিট্রিয়াস ডিজিজ পেলাম, আর একটা পেলাম পার্নিশাস অ্যানিমিয়া। একটা পার্নিশাস অ্যানিমিয়া পেলাম, একটা পেলাম মিনিট্রিয়াস ডিজিজ। ঠিক আছে, আবার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় দুইটাতে, একটা অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে হয়, আবার পার্নিশাস অ্যানিমিয়াতেও কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। তো এই জিনিসগুলো আপনারা একটু রিলেট করে ফেলবেন। ঠিক আছে, একটা আনকমন ডিজিজ আছে, ডিজিজটার নাম হচ্ছে ডায়াফ্রাম ডিজিজ। ওকে, ডায়াফ্রাম ডিজিজটা কি? এটা মনে করেন যে স্মল ইন্টেস্টাইন এর জায়গায় জায়গায় এরকম এরকম পর্দা তৈরি হয় ডায়াফ্রামের মতো। সো এইটা যখন হয়, তখন তার কি হয় জানেন? তার সায়েন্সিফিক নাম হচ্ছে রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, এই ডায়াফ্রাম ডিজিজ হলে তার রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। এবং এটা কাদের বেশি হয়? যারা হচ্ছে লং টার্ম এনএসআইডি খাইছে। মাথায় থাকবে ব্যাপারটা তাইলে, যে ডায়াফ্রাম ডিজিজ তাহলে এটা কি জিনিস? মনে করেন বললো যে একজন 5 বছর এনএসআইডি খায়, তার পেটে ব্যথা, তার মাঝে মাঝে হচ্ছে এরকম কনস্টিপেশন হচ্ছে, এবং ইন্টেস্টাইন অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যাচ্ছে, অনেক সময় ভমিটিং হচ্ছে মাঝে মাঝে। এরকম যদি একটা কথা বলে, তাহলে সেটা কিন্তু আমরা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক পারফোরেশন চিন্তা না করে, সেটা আমাকে চিন্তা করতে হবে ডায়াফ্রাম ডিজিজের দিকে। ঠিক আছে, যে ডায়াফ্রাম যেহেতু ব্যথার কথা বলতেছে না, পারফোরেশন হলে তো ব্যথা হইতো, এবং সিভিয়ার পেন, পেরিটোনাইটিস এগুলো থাকতো, এগুলো নাই, শুধু অ্যাবডোমিনাল ডিস্টেনশনের কথা বলতেছে, রিকারেন্ট, মাঝে মাঝে কমে যাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, আবার কনস্টিপেশন হচ্ছে। সো ইট মে বি ডায়াফ্রাম ডিজিজ। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস যেটা পরীক্ষায় ভালোই আসে, সেটা হচ্ছে সিডোমিক্সোমা পেরিটোনি নামে একটা ডিজিজ। এই ডিজিজটা কিন্তু আমার ফেজ পার্ট বি তে পরীক্ষায় আসছিল, এমআরসিএস পার্ট বি তে আমাকে জিজ্ঞেস করছিল, এর তথ্য বি তে কাজে লেগে গেছে আর কি। সিডোমিক্সোমা পেরিটোনি। আচ্ছা, কাহিনীটা কি? এটা হচ্ছে একটা হচ্ছে মিউসিনাস টিউমার।
মিউসিনাস টিউমার। তাহলে এটা হচ্ছে মিউসিনাস মানে কি, কাটলে জেলির মতো জিনিস বের হয়ে আসে যেটা, তাই সেটা হচ্ছে মিউসিনাস টিউমার। সো এটা একটা মিউসিনাস টিউমার অফ দ্য পেরিটোনিয়াম। তাহলে বোঝা যাচ্ছে যে পেরিটোনিয়ামের টিউমার, এটা টিউমারটাই পেরিটোনিয়ামের। সাধারণত কোথা থেকে অ্যারাইজ করে? ইউজুয়ালি অ্যারাইজ ফ্রম অ্যাপেন্ডিক্স। তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাপেন্ডিক্সের পাশ থেকে অ্যারাইজ করে বেশি। এটা একটা মিউসিনাস টিউমার অফ দ্য পেরিটোনিয়াম। কি লেখা থাকতে পারে যে আমি আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে মাল্টিপল পেরিটোনিয়ামের মধ্যে মাল্টিপল ফ্লুইড কন্টেনিং ম্যাস আছে, এবং কাটার পর আমি দেখলাম যে মাল্টিপল ছোট ছোট সিডলিং উইদিন দ্য পেরিটোনিয়াম, যেগুলো কাটলে জেলি লাইক ম্যাটেরিয়াল আসতেছে। ওকে, যেগুলো কাটার পর জেলি লাইক ম্যাটেরিয়াল বের হয়ে আসতেছে। সো এটা হচ্ছে একটা সিডোমেক্সোমা পেরিটোনির একটা উদাহরণ। অনেক সময় এমনও বলতে পারে যে আমি অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করতে গেলাম, অ্যাপেন্ডিসেক্টমি করতে যাই আমি দেখলাম যে না, এখানে হচ্ছে পেরিটোনিয়ামের মধ্যে সিডলিং এবং মনে হচ্ছে যে জেলি লাইক ম্যাটেরিয়াল এর ভেতরে। সো এটা হচ্ছে সিডোমেক্সোমা পেরিটোনি। এটার জন্য সার্জারি করতে হবে। সার্জারির নাম কি? এখন মনে করেন সারা পেরিটোনিয়াম জুড়ে হচ্ছে টিউমার, সবকিছু কি ক্লিয়ার করা পসিবল? না, পসিবল না। সো এটাকে করতে হবে ডিবাল্কিং সার্জারি, মানে কমায় নিয়ে আসতে হবে যতটুকু সম্ভব, আমি কমায় নিয়ে আসবো আমার টিউমার বার্ডেনটা। সো ডিবাল্কিং সার্জারি করতে হবে। এবং আরেকটা প্রসিডিউর আছে, এই প্রসিডিউর নাম সুগার বেকার প্রসিডিউর। তাহলে এটা মাথায় রাখেন শুধু, যে সিডোমেক্সোমা পেরিটোনিয়াতে সুগার বেকার প্রসিডিউর করে, সুগার বেকার প্রসিডিউর। ওকে, তাহলে সিডোমেক্সোমা পেরিটোনি এটা হচ্ছে একটা মিউসিনাস টিউমার অফ দ্য পেরিটোনিয়াম, যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাপেন্ডিক্স থেকে অ্যারাইজ করে, এবং এটা এখানে ডিবাল্কিং সার্জারি করতে হয়, কারণ কমপ্লিট রিসেকশন করা পসিবল না, এবং একটা প্রসিডিউর আছে যে প্রসিডিউর নাম সুগার বেকার প্রসিডিউর। আফটার দ্যাট প্রসিডিউর এখানে কিন্তু আমরা ব্লাডার টিউমারে কি করছিলাম বলেন তো? ব্লাডার টিউমার রিসেকশনের পর ভিতরে কি কিছু দেয়া রাখতো তখন? এই যে টিইউআরপি করার পরে, মানে যদি আমরা হচ্ছে মানে ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার করলাম, সরি টিউআরবিটি, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার করলাম, তারপরে কি যদি সেটা মাসল ইনভেসিভ না হয় তখন সেখানে কি আমি ইন্ট্রাভেসিক্যাল কিছু একটা দেয়া লাগে না? মনে আছে? বিসিজি দিতে হয়। কিশোর ভাই বলছে ইয়েস কারেক্ট, ইন্ট্রাভেসিক্যাল বিসিজি দিতে হয়। তো আরেকটা জিনিস, বিসিজি না দিলে কিন্তু মাইটোমাইসিন একটা কেমোথেরাপি, ওইটাও দেয়া যেতে পারে। মাথায় রাখবেন এইটা অনেকটা ওই রকম টিউমার। সো ডিবাল্কিং সার্জারির পরে সিডোমেক্সোমা পেরিটোনিতে কিন্তু আফটার সার্জারি মাইটোমাইসিন দিতে হবে, ইন্ট্রাপেরিটোনিয়াল মাইটোমাইসিন দিতে হয়। ওকে, ইন্ট্রাপেরিটোনিয়াল মাইটোমাইসিন দিতে হবে, আফটার সার্জারি ইন্ট্রাপেরিটোনিয়াল মাইটোমাইসিন দিতে হবে। তাহলে এটা ওই রকম একটা টিউমার। আচ্ছা, এবার নেক্সট যে টিউমারটা পড়বো আমরা স্টমাকে, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল স্ট্রমাল টিউমার। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল স্ট্রমাল টিউমার। আচ্ছা, মনে করেন আমাদের হার্টে পেসমেকার আছে, আমাদের কিন্তু ইন্টেস্টাইনেও পেসমেকার আছে। তো এই পেসমেকারটার নাম কি? ইন্টারস্টিশিয়াল সেল অফ, মনে আছে? ইন্টারস্টিশিয়াল সেল অফ কাজাল, ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজাল। এই সেল থেকে মূলত অরিজিন করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রমাল টিউমার। ঠিক আছে? সো গ্যাস্ট্রো কেন প্রথমে দিছে? কারণ এই টিউমারটা স্টমাকে হয় 70% ক্ষেত্রে। তাহলে বোঝা গেল যে স্টমাকে 70% ক্ষেত্রে হয়, যার কারণে গ্যাস্ট্রোটা আগে রাখছে, এবং ইন্টেস্টাইনের অন্যান্য পার্টে 30% ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে? সো এই টিউমারটা মনে করেন আমি ডায়াগনোজ করছি, এটা সাধারণত একটা ফ্লুইড কন্টেনিং সিস্ট টাইপের টিউমার হয়, বাট ইট ইজ ম্যালিগন্যান্ট। ওকে, সো এটা যদি হয় এটা কিন্তু রিসেক্ট করতে হবে, রিসেকশন করতে হবে। টিউমার হচ্ছে রিসেকশন করতে হবে, মিনিমাম 1 to 2 সেন্টিমিটার মার্জিন রেখে রিসেকশন করতে হবে। ঠিক আছে? 1 to 2 সেন্টিমিটার মানে বেশ বড় একটা মার্জিন রেখে আমাকে রিসেক্ট করে ফেলতে হবে। মানে রিসেক্ট করার পরে এবার আমাকে করতে হবে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি জিনিসটা কি? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আপনাদের কারোর আইডিয়া আছে? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নাম তো শুনছেন, জিনিসটা কি আসলে? এই জিনিসটা আসলে কিছুই না, জিনিসটা হচ্ছে অনেকটা অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের মধ্যে। যেমন আমরা অনেক সময় মনে করেন আমাদের কাছে কিছু অ্যান্টিবডি থাকে, বানানো থাকে। মনে করেন যে আমার কাছে ডেঙ্গুর এগেনস্টের অ্যান্টিবডিটা বানানো আছে, তো আপনার ডেঙ্গু হয়েছে কিনা এটা দেখার জন্য আমি আমার অ্যান্টিবডিটা আপনার ব্লাডের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখলাম যে ওই অ্যান্টিবডিটা ব্লাডের মধ্যে কোয়াগুলেট হয়ে গেছে, মানে একটা কমপ্লেক্স তৈরি করে ফেলছে। তাহলে কি আমি ইনডিরেক্টলি তো বলতে পারি যে আপনার ডেঙ্গু হয়েছে? ব্যাপারটা কি তাই? তাই তো, তাই না? তো ঠিক এমন ভাবে অনেকগুলো অ্যান্টিবডি
বিভিন্ন সেলের এগেনস্টে, মনে করেন ইন্টেস্টাইনের এগেনস্টে, হার্টের এগেনস্টে এরকম তৈরি করা থাকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির ক্ষেত্রে। মনে করেন আমি একটা জিনিস বায়োপসি করছি, মনে করেন আমি লিভারে একটা টিউমার, বুঝতে পারতেছি না অরিজিন কোন জায়গায়, লিভারের টিউমার কিন্তু লিভার থেকে অরিজিন করে নাই, কোথা থেকে অরিজিন করছে। এইবার আমি ওই লিভারের বায়োপসিটা আমি একটা স্লাইডের উপর রাখবো, রাইখা বা একটা পেট্রি ডিশের মধ্যে রাখবো, রেখে আমার যত অ্যান্টিবডি ছিল, মনে করেন আমার হার্টের এগেনস্টে অ্যান্টিবডি আছে, ইন্টেস্টাইনের এগেনস্টে অ্যান্টিবডি আছে, লিভার কিডনির এগেনস্টে অ্যান্টিবডি আছে, স্প্লিনের এগেনস্টে অ্যান্টিবডি আছে, সব অ্যান্টিবডি এর মধ্যে ঢালে দিব। সব অ্যান্টিবডির আবার কালার কোড করা থাকে, যেমন লাল হওয়া মানে কিডনির অ্যান্টিজেন অ্যান্টিবডি পজিটিভ হয়েছে, নীল হওয়া মানে মনে করেন লিভার একটা পজিটিভ হয়েছে, তারপরে কালো হওয়া মানে মনে করেন যে স্প্লিন একটা পজিটিভ হয়েছে। তারপরে আমি কালারটা দেখি যে ওইটার কালারটা কি চেঞ্জ হইলো, মনে করেন যেই কালার চেঞ্জ হবে তখন আমি বুঝবো যে হ্যাঁ ওই লিভারের মধ্যে একটা ক্যান্সার, যে ক্যান্সারটা আসলে ওই জায়গার, আসলে সে আসছে ইন্টেস্টাইন থেকে। বোঝা গেছে? এভাবে আমি আগে প্রিফর্মড অ্যান্টিবডি থেকে আমি বের করতে পারবো যে আমার আসলে সোর্স অফ ক্যান্সারটা কোথায়। সো এটাকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে। সো ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা আসলে বিভিন্ন ধরনের প্রোটিন পজিটিভ কিনা এটা বুঝি। আমি যেহেতু বলছি অ্যান্টিজেন অ্যান্টিবডি, অ্যান্টিজেন আসলে একটা প্রোটিন, সো এটা প্রোটিন বোঝা যায়। সো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমাকে দেখতে হবে এটা CD117 প্রোটিনটা পজিটিভ কিনা। যদি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে দেখি CD117 পজিটিভ, তাহলে খুবই ভালো, একটা গুড প্রগনোসিস, কারণ সেখানে ইমাটিনিব নামে একটা ওষুধ আছে, ইমাটিনিব, এই ওষুধটা তখন কাজ করে। ঠিক আছে? তাহলে CD117 যদি পজিটিভ হয় তাহলে সেখানে আমি তাকে ইমাটিনিব দিব। প্রশ্ন আসতে পারে, একজনের জিস্ট হইছে CD117 পজিটিভ, কোন ওষুধ দিব? ইমাটিনিব, এটা একটা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, একটা ইমিউন এজেন্ট, এটা দিলে খুব ভালো রেসপন্স করে। ওকে, এইবার আমরা আসছি হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, আমাদের লাস্ট টপিক আজকের, রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস। ওকে, রেট্রোপেরিটোনিয়াল, আচ্ছা রেট্রোপেরিটোনিয়াল অর্গানগুলো কি কি, আমাকে 3-4টা নাম বলেন তো। ফাতিমা আপু একটা বলেন। একটা রেট্রোপেরিটোনিয়াল, কিডনি, কারেক্ট। কিশোর ব্রো আরেকটা বলতে হবে, কিডনি চলে গেছে। অ্যাওর্টা আছে না, আবার ভেনা কাভা তো আছে নাকি? রেট্রোপেরিটোনিয়াল অনেক লিম্ফ নোড আছে তাই না? আরেকটা কি আছে, কিডনির নিচে কে থাকে? কিডনির সাথে পেলভিস দিয়ে বের হয় কিডনি, ইউরেটার, ইউরেটার আছে তাই না? সরি। তো এরা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস এটা একটা অটো ইমিউন ডিজিজ, এটা মনে রাখেন, তাহলে এটা মাথায় রাখতে হবে, ইমিউন ডিজিজ, একটা অটো ইমিউন ডিজিজ যেখানে আমার রেট্রোপেরিটোনিয়াল অর্গানগুলোতে ফাইব্রোসিস হয়ে যায়, ইভেন অর্গানও থাকা লাগে না, এমনি ফাইব্রোসিস হয়ে বড় একটা টিউমারের মতো তৈরি হয়ে যায়। আমরা বুঝবো কি করে, সরি, টিউমারের মতো হয়ে যায়, আমরা বুঝবো কি করে? আমরা বুঝবো, মনে করেন যে একটা সিটি স্ক্যান দেখলাম, সেই সিটি স্ক্যানে দেখলাম অ্যাওর্টাটা এরকম নাইচে কুইদা এক সাইডে চলে গেছে এবং এখানে একটা টিউমার। এরকম যদি একটা টিউমার হয়, সেই টিউমারটা কি ইন্ট্রাপেরিটোনিয়াল নাকি রেট্রোপেরিটোনিয়াল, কি হবে বলেন তো? এটা কি টিউমার? রেট্রোপেরিটোনিয়াল। রেট্রোপেরিটোনিয়াল, কারেক্ট। আবার মনে করেন যে একদিকের কিডনি চাই পেয়ে একেবারে এরকম চুপসায় গেছে, হ্যাঁ, এইদিকে একটা একটা গোল, রেট্রো। তাহলে ইন্ট্রাপেরিটোনিয়াল কোনো টিউমার কিন্তু কখনোই রেট্রোপেরিটোনিয়াল কোনো অর্গানকে সরাবে না। সো আমি একটা সিটি স্ক্যানকে দেখে দেখবো যে কিডনিটা ঠিক জায়গায় আছে কিনা, ইউরেটারটা ঠিক জায়গায় আছে কিনা, অ্যাওর্টাটা ঠিক জায়গায় আছে কিনা, এগুলো কম্প্রেসড হয়েছে কিনা। এগুলো যদি কম্প্রেসড হয় তাহলে শিওর, ফর শিওর এটা রেট্রোপেরিটোনিয়াল একটা টিউমার, এবং এটা কিন্তু রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস অনেক ক্ষেত্রে হয়, হুইচ ইজ এ অটো ইমিউন ডিজিজ। এখন কি কি হইতে পারে? যেমন কিডনিতে প্রেসার দিল, প্রেসার দিয়ে কিডনিতে কি হতে পারে? একেআই হতে পারে, সিকেডি হতে পারে, হাইড্রোনেফ্রোসিস হতে পারে, তাই না? মনে করেন অ্যাওর্টা, অ্যাওর্টায় চাপ দিতে আমরা কিছু করতে পারে না, কারণ অ্যাওর্টার ওয়াল অনেক পুরু। যদি ভেনা কাভায় চাপ দেয় তাহলে কি করতে পারে? লেগ ইডিমা হতে পারে, তাই না? পারে তো নাকি না? হতে পারে। লিম্ফ নোড তো গেল, ইউরেটারে যদি চাপ দেয় তাহলে অনেক সময় ইউরেটারে চাপ দেয় হাইড্রো ইউরেটারোনেফ্রোসিস হতে পারে, হাইড্রো ইউরেটারোনেফ্রোসিস। ওকে, মানে ইউরেটার সহ ফুলে যেতে পারে যতটুকু অবস্ট্রাকশন আছে। সো এই সমস্যাগুলো হইতে পারে। তাহলে মনে করেন এগুলো হলো, তাহলে এগুলো ট্রিটমেন্ট কি? যেহেতু রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস একটা অটো ইমিউন ডিজিজ, একটা অটো ইমিউন ডিজিজের ট্রিটমেন্ট কি হতে পারে জানেন তো?
অটো ইমিউন ডিজিজ যদি হয় তাহলে সেটার জন্য একটা ওষুধ আছে, ওষুধটা হচ্ছে স্টেরয়েড। কারণ এক্সেসিভ ইমিউন অ্যাক্টিভেশন হচ্ছে, আমরা জানি যে স্টেরয়েড দিলে ইমিউন অ্যাক্টিভেশন কমে যায়। ফর দ্যাট রিজন আমি এখানে কিন্তু একটা ইমিউনোমডুলেটর হিসেবে এখানে স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। সো স্টেরয়েড ইনজেকশন দেয়া যেতে পারে, এই এক। আর যদি মনে করেন দিতে পারলাম না, তখন আমাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। যেমন মনে করেন যে ইউরেটারকে মনে করেন চাপ দিছে, ইউরেটার অবস্ট্রাকশন হয়েছে, তাহলে কি করব? বা কিডনি অবস্ট্রাকশন হচ্ছে, সেক্ষেত্রে কি করবো আমরা? স্টেন করে দিতে পারি। ইয়েস, দিস ইজ স্টেন। আমাদের কিশোর ভাই বলছেন একেবারে অ্যাবসলিউটলি কারেক্ট। সো স্টেন করতে পারি। মনে করেন যে এমন ভেনা কাভাকে খুব প্রেশার দিচ্ছে, সেক্ষেত্রে আমাকে রিসেকশন করতে হবে, রিসেকশন করে ফেলে দিতে হবে ওইটাকে, ঠিক আছে, ওই টিউমারটাকে। সো এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট আসলে করতে হবে, খুব বেশি ট্রিটমেন্ট নাই। তো মূলত এইটাই ব্যাপার যে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস আমরা বুঝতে পারি কিনা, রেট্রোপেরিটোনিয়াল বুঝতে পারছি না। সো আমাদের আজকের ক্লাস তো এই পর্যন্তই। তাহলে নেক্সট দিন কিন্তু রবিবারে, মানে কাছাকাছি হয়ে গেছে আর কি, রবিবারে আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। এবং তারপরে আমার আর 2টা ক্লাস বাকি থাকে মাত্র, তাহলে কিন্তু আপনাদের মোটামুটি নর্মাল ক্লাস শেষ, তারপরে সব অ্যাবনর্মাল ক্লাস শুরু হবে আর কি। এর মধ্যে কিন্তু আপনাদের আরো একবার পড়ে ফেলতে হবে পুরো জিনিসটা আমাদের সাথে। তো আশা করতেছি আজকের পড়ায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা, কারণ খুবই হ্যাপাজার্ড পড়া ছিল, টপিকগুলো একেবারেই আলাদা। আমি খুবই সরি ফর দ্যাট, কিন্তু আসলে এইভাবে পড়তে হবে, কারণ বেশি পড়লে বিপদ। এই যা যা বলছি সেখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে, সেখান থেকে। থ্যাংক ইউ। আর আসলে খুবই অসুস্থ আমি, অনেকদিন ধরে ঠান্ডা লাগছে, এটা কমতেছেই না, প্লাস একটু ঝামেলায় আছি, সব মিলাই আসলে আই এম সরি যে আমি 2 দিন পরে ক্লাস নিছি। তো রবিবারে ইনশাল্লাহ নেক্সটটা হবে, আমরা শেষ করবো প্যাথোলজি ওই দিন, ঠিক আছে। আর পড়াটা আসলে একটু খাপ ছাড়াই, আমি সেজন্য আবার দুঃখিত, কিন্তু উপায় নাই, এইভাবেই পড়তে হবে। কারণ আপনারা যদি বেশি পড়তে চান, একেবারে প্যাথোলজি একেবারে গোষ্ঠী উদ্ধার করতে গেলেই বিপদ। তো যত কম পড়ে যত বেশি পাস করতে পারি আমরা, আর মনে করেন যে কোনো মতে পাস করে গেলে আমাদের কাজ শেষ, ইনশাল্লাহ ভালোই হবে সবার পরীক্ষা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস লট, নেক্সট দিন দেখা হবে।